প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বাগেরহাট জেলার মোল্লাহাট থানা থেকে মাশফিক ভাই। মাশফিক ভাইয়ের বেশ কিছু ঘটনা আপনারা শুনেছেন, করিম চাচার ঘটনা, তারপর বশির ভাইয়ের ঘটনা, বেশ কিছু ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে শেয়ার করেছি এবং এই ঘটনাগুলো সকলেরই ভালো লেগেছে। আর এখন যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটি মারিয়া নামে একটি মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। আর এই ঘটনাটি নির্দিষ্ট একটি জেলায় ঘটেনি, বিভিন্ন জেলা জড়িয়ে আছে এটার সাথে। মানে হচ্ছে, যার সাথে ঘটনাটি ঘটেছে সে যেখানে যায় ওই অশরীরী ভয়ানক জিনটাও সেখানে তার পিছু নেয়। তো ঘটনার বিভিন্ন ধাপ রয়েছে, ধাপে ধাপে আমরা এই ঘটনাটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ঘটনাটি শুরু হয় 2003 কি 4 সালের দিকে। ঘটনাটির শুরু হয় নোয়াখালীর কোনো একটি জায়গা থেকে। মারিয়া তখন মাত্র স্কুলে ভর্তি হয়েছে। সে একদিন রাতে তার ভাই বোনদের সাথে তার বাড়িতে লুকোচুরি খেলছিল। সে লুকোচুরি খেলার সময় বাড়ির সামনে একটু জঙ্গলের মতো আছে এবং তার পাশে রয়েছে একটি পেয়ারা গাছ। সেখানে লুকিয়ে পড়ে। পেয়ারা গাছের পাশে ছিল একটি নারকেল গাছ। তো মারিয়া চাঁদের আলোতে সে খেয়াল করে নারকেল গাছের নিচে সাদা জামা পরা কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সে মারিয়াকে দেখছে। এই লোকটাকে কিন্তু মারিয়া চেনে না। শুরুতে সে মনে করেছিল যে যাদের সাথে লুকোচুরি খেলছে সাথে তো আরো অনেকেই লুকিয়েছে, ওদের মধ্যে কেউ কিনা। কিন্তু ওদের মধ্যে তো কেউ এরকম জামা কাপড় পরা ছিল না। আর চাঁদের আলোতে যাকে দেখছে তাকেও সে চেনে না। তাহলে হঠাৎ করে সাদা কাপড় পরা এই জিনিসটি কোত্থেকে এলো? আর এটি মারিয়ার দিকে তাকিয়ে আছে কেন? মারিয়া যখন এটি দেখে, সে তো ছোট মানুষ, তখন জোরে একটা চিৎকার দেয়। তার চিৎকার শুনে তার দাদি এসে তাকে সেখান থেকে উদ্ধার করে এবং গ্রামে প্রচলিত রীতি অনুযায়ী ভয় পেলে সাধারণত দেখা যাচ্ছে যে গরম পানি খাওয়ায়, তো তাকেও সেটাই করে। পরদিন তাকে হুজুর দেখানো হয়। হুজুর তাকে তেল পড়া, পানি পড়া এগুলো দেয়। মূলত এই দিন থেকেই সেই ভয়ঙ্কর অশরীরী মারিয়ার পিছু নেয়। মারিয়া মাঝে মাঝে একটা শব্দ শুনতে পায়। সেটি হলো, মনে হচ্ছে কে যেন পা টেনে টেনে তার পেছনে হাঁটছে বা তার আশেপাশে কেউ আছে। কিন্তু সে যদি তাকায়, কাউকে কিন্তু দেখে না, কিন্তু তার উপস্থিতি টের পায়। তো এভাবেই চলতে থাকে। কোনো কবিরাজ হুজুর দেখিয়ে কোনো লাভ হয় না। মারিয়া যখন একটু বড় হয় তখন তারা চিটাগাংয়ের কোনো একটি জায়গায় বাসা ভাড়া করে থাকত। তখন আনুমানিক 2010 কি 11 সাল। তখন মারিয়া যে ঘরে থাকতো সেই ঘরের জানালাটা প্রায়ই নিজে থেকে খুলে যেত। রাতে বন্ধ করে ঘুমিয়েছে, কিন্তু সকালে উঠে দেখে জানালা খোলা। এমনই এক মাঝ রাতে হঠাৎ জানালা খোলার শব্দে মারিয়ার ঘুম ভেঙে যায় এবং মারিয়া জানালার দিকে তাকিয়ে দেখে লাল আগুনের মতো দুটো চোখ এবং লম্বা একটা মানুষের মতো কিছু একটা জানালার বাইরে দাঁড়িয়ে আছে এবং জানালার বাইরে থেকে হাত ভেতরে ঢুকিয়ে দিয়েছে। লোমশ একটি হাত ওই জানালার শিক দিয়ে হাত ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এটা দেখে মারিয়া চিৎকার করে, তার বাবা মায়ের রুমে চলে যায় এবং পরে তার বাবা মা যখন তার রুমে আসে, এসে দেখে কিছুই নেই এবং স্বাভাবিকভাবে তারা কিছু দেখবে না, এরকম একটু সাধারণত আমরা দেখি যে লোক চলে আসলে এই জিনিসগুলো আর থাকে না। তো যাই হোক, আরেকদিন মারিয়ার ছোট ভাই রাতের বেলা ঘরের মধ্যে যে ওয়াশরুম আছে, অ্যাটাচ ওয়াশরুমে গিয়েছে এবং ওয়াশরুমে সে যখন গিয়েছে তখন ওয়াশরুমের উপর দিকে বেশ ফাঁকা ছিল, যে ভেন্টিলেটর ছিল ওই ভেন্টিলেটরটা আবার একটু ফাঁকা ফাঁকা ছিল। তো যার ফলে মোটামুটি এত ছোট ছোট ফুটো না ওই ভেন্টিলেটরে, মোটামুটি ফাঁকা ফাঁকা ছিল আর কি। তো সে দেখে ওই ফাঁকা দিয়ে কেউ তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখ দুটো আগুনের গোলার মতো। এটা দেখে সে ভয়ানক শব্দ করে চিৎকার দেয় এবং সে এতটা ভয় পায় যে ভয়ে সে ওই ওয়াশরুমের দরজাও খুলতে পারছিল না। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ওয়াশরুমের বাইরে চলে আসে এবং দরজা ভেঙে ওয়াশরুম থেকে তাকে উদ্ধার করা হয়। মারিয়া কিন্তু তখনও তার আশেপাশে কারো উপস্থিতি টের পায়, কিন্তু তাকালে আবার কাউকে দেখে না। এরপরে আমরা উল্লেখযোগ্য ঘটনা যদি পাই, সেটা আমরা পাবো হচ্ছে ঢাকাতে। পরবর্তীতে মারিয়ার পরিবার ঢাকায় চলে আসে। ঢাকায় এসে একটি বাসায় ওঠে। তখন 2013 কি 14 সাল। সে ঘরে একা থাকলে প্রায়ই দেখে একটা কালো বিড়াল দৌড় দিয়ে ঘরের এপাশ থেকে ওপাশে চলে যায়। চট্টগ্রামে যখন থাকতো তখন ওই ভয়ানক
চেহারা বিশিষ্ট একটি অবয়বকে দেখতো, কিন্তু ঢাকাতে যখন আসে তখন ওইটাকে আর দেখে না, দেখে একটি কালো বিড়াল। একদিন মারিয়া জানালার পাশে পড়ছিল, পড়তে পড়তে হঠাৎ সে চেয়ারেই ঘুমিয়ে যায় এবং জানালার পাশে দেয়ালে কেউ একজন হাঁটছে এমন শব্দে তার ঘুম ভেঙে যায়। মারিয়া যখনই চেয়ারে পড়তে বসে তখন বিশেষ করে রাত যদি একটু বেশি হয়ে যেত, ওই পড়তে বসে পড়ার টেবিলে তার ঘুম পেত এবং সে আধো ঘুম আধো জাগ্রত অবস্থার মধ্যে সে ফিল করত কেউ তার বইগুলো নাড়াচাড়া করছে, খাতাপত্রগুলো নাড়াচাড়া করছে, বইয়ের পাতাগুলো কেউ উল্টিয়ে পাল্টিয়ে দেখছে। এরপর তার তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে গেলে সে দেখতো যে না, সব তো স্বাভাবিক আছে, বইয়ের জায়গায় আছে, সবকিছু তো স্বাভাবিক। তো একদিন বাসায় সে একা ছিল, তো সে তার রুম থেকে ওই ড্রয়িং রুমে যায় আর কি। তো ড্রয়িং রুমে যখনই গিয়েছে তখন দেখে মানে গরু বা মহিষের সাইজের একটা বিশাল কালো বিড়াল ঘরের মধ্যে বসে আছে, তার দিকে তাকিয়ে আছে। এত বড় বিড়াল এটি কি কখনো হয় প্রিয় লিসেনার? স্বাভাবিকভাবে তো আমরা এটা চিন্তা করতে পারি না, হয়তোবা পৃথিবীর কোনো অংশে থাকলেও থাকতে পারে, কিন্তু এটি কি আসলে হওয়া সম্ভব? আপাতত দৃষ্টিতে কি মনে হয়? তো মারিয়া ঘরের ড্রয়িং রুমে এই বিশাল একটি কালো বিড়াল দেখতে পায় এবং যখনই মারিয়ার সাথে তার চোখাচোখি হয় বিড়ালটি এক লাফে জানালা দিয়ে বের হয়ে যায়। কিন্তু এটা একটা অসম্ভব বিষয়, এত বড় সাইজের বিড়াল জানালার শিক দিয়ে কি বের হতে পারে? কিন্তু বের হয়ে যায়। যেহেতু বাড়িতে ওই সময় কেউ ছিল না, সে তাড়াতাড়ি তার রুমে ঢুকে পড়ে এবং কোরআন শরীফ পড়া শুরু করে। তবে ওই রাতে আর তেমন কিছু হয়নি। এসব বিষয়ের জন্য তার পরিবার কিন্তু অনেক হুজুর দেখিয়েছে, কিন্তু সব হুজুরই বলে ছোটবেলা থেকেই তাকে একটা জিন ফলো করছে, এই কারণে সে ওই জিনটি তাকে ভয় দেখাচ্ছে, আর এই জিনটি সহজে যাবে না এবং তাকে তাড়ানো সম্ভব নয়, কারণ সে অনেক শক্তিশালী। তো একদিন রাতের বেলায় মারিয়া বেলকনিতে দাঁড়িয়ে কাপড় নাড়ছিল। হঠাৎ করে মনে হলো কেউ তাকে ধাক্কা মারে। যেহেতু নিচতলার বাসা ছিল, তো ভাগ্য ভালো যে নিচতলা, দোতলা তিনতলা হলে তো অবস্থা আরো খারাপ হয়ে যেত। ওই ধাক্কায় সে বেলকনি থেকে নিচে মাটিতে পড়ে যায়, বেশ ব্যথা পায়, তবে তেমন আহত হয়নি। এই গেল একটা বিষয়। আবার একদিন রাতের বেলা চেয়ারে বসে সে পড়ছিল, পড়তে পড়তে তার যখন চোখে ঘুম ঘুম ভাব আসে তখন মনে হলো তার চেয়ার ধরে জোরে কেউ ধাক্কা মারছে এবং ওই ধাক্কায় সে চেয়ার থেকে ছিটকে নিচে পড়ে যায়। আরেকদিন সে বেলকনিতে গেছে রাত 11টার দিকে, হঠাৎ দেখে বেলকনি থেকে একটা বড় মানে কালো বিড়াল লাফ দিয়ে নিচে চলে গেল। মারিয়া কিন্তু এই ঘটনাগুলো দেখে দেখে মানে প্রচন্ড ভয় পেত এবং সারাক্ষণই সে একটা ভয়ের মধ্যেই থাকতো, একটা ভয়ের জগতে বসবাস করত। একবার রমজান মাসে ভোর রাতে সে সেহরি খেতে ওঠে এবং বেলকনিতে গিয়ে সে যখন একটু সামনের দিকে তাকায়, সে যখন ওই দাঁত ব্রাশ করছিল, দাঁত ব্রাশ করতে গেলে সামনের দিকে তাকায়, তখন দেখে যে পাশের বাসার ছাদে মানে পাশের বাসার ছাদের দিকে তার চোখ যায়, অন্ধকার ছিল সাহরির সময়, তো চোখ যায় এবং সে দেখে যে বাসার ঠিক সামনে ওই বাসার ছাদে কেউ দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। সে ভয়ে রুমে চলে আসে। কিছু সময় পরে সেটা এখনো আছে কিনা বা এটা আসলে কোনো অশরীরী কিনা বা ভয়ানক কিছু কিনা, সে সেটা দেখার জন্য আবার সেখানে গিয়ে যখন উকি দেয় তখন সে দেখে যে কালো জামা পরা অশরীরী মানে একটা ছায়ামূর্তি সেখানে দাঁড়িয়ে আছে। আগের বার কিন্তু ওরকমটা মনে হয়নি, কিন্তু এবার মনে হচ্ছে যেটি প্রথমবার মনে হচ্ছিল এটি মানুষ জাতীয় কিছু হবে, সে ভয় পেয়েছিল, কিন্তু পরের বার গিয়ে দেখে মানে কালো জামা পরা সেটি, এবং আশেপাশে যে লাইট ছিল লাইটের আলোতে সেটি কিন্তু দেখা যাচ্ছিল এবং দূর থেকেই বুঝতে পারছিল, যেহেতু তার পাশের বাড়ির ছাদে, দূর থেকে দেখতে পাচ্ছিল যে ওই ছায়ামূর্তিটি তার দিকেই লক্ষ্য করে মানে চোখ করে দাঁড়িয়ে আছে এবং তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। চিৎকার দিয়ে সে ভয়ে তার মায়ের রুমে চলে যায়। তার মা আসে, এসে দেখে কিছুই নেই। তো তার মা বলে যে রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে সেও মাঝে মাঝে এই ধরনের জিনিস দেখে, কিন্তু ভয় পাওয়া যাবে না। আর পাশের বাসার ছাদে ওই জিনিসটা নাকি তার মাও দেখেছে মাঝে মাঝে। তো মারিয়া কিন্তু এখনো তার আশেপাশে মানে কেউ হেঁটে বেড়াচ্ছে, তার আশেপাশে কেউ আছে সেই জিনিসটা কিন্তু ফিল করে। আর বিড়ালের বিষয়টা তো এটা একটা কন্টিনিউয়াস বিষয়, যে মাঝে মাঝে সে কালো বিড়াল দেখে এক রুম থেকে আরেক রুমে চলে যাচ্ছে। আর মারিয়া বিভিন্ন ভাবে
ভয় পায়, মানে ওই অশরীরী জিনিসটা মারিয়াকে বিভিন্ন ভাবে ভয় দেখানোর চেষ্টা করছে। এরপর আসি আমাদের মাশফিক ভাই কিভাবে এই বিষয়টির সমাধান করেছিল। উনি উল্লেখ করেছেন, যেহেতু মারিয়া তার রিলেটিভ এবং মারিয়ার পরিবার এবং মারিয়া যখন এই বিষয়গুলি তার কাছে বলে, তখন তিনি ভালো কোনো হুজুর বা কবিরাজের খোঁজ করতে থাকেন। তো হঠাৎ একদিন উনি নড়াইল জেলার কালিয়া উপজেলায় এক মহিলা কবিরাজের খোঁজ পান এবং তিনি তার কাছে যান। তার বাড়িটা ছিল মেইন রোড থেকে বাম দিকে ইটের রাস্তা, তারপর কিছু দূর গিয়ে মাটির রাস্তা। মাটির রাস্তা যেখান থেকে শুরু, এখান থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নেই, চারদিকে শুধু বিল আর বিল, মাঝখানে মাটির রাস্তা। এভাবে 2 কিলোমিটার গিয়ে সেই মহিলা কবিরাজের বাড়ি। উনি অনেক কষ্টে সেই কবিরাজের বাড়িতে গিয়ে পৌঁছান। ওই মহিলা কবিরাজ গাজী কালু নামের একটি জিনকে হাজির করেন এবং তার সবকিছু তার কাছ থেকে শোনেন, যে মারিয়ার সাথে কে আছে, সে কি চায়। ওই সব শুনে গাজী কালু নামের ওই জিনটি, মানে ওই কবিরাজের ওই জিনটি মানে তাদেরকে বলে, মানে মাশফিক ভাইকে বলে যে মারিয়ার সাথে থাকা জিনটি অনেক শক্তিশালী, সে মারিয়ার সাথে থাকতে চায় এবং তার ক্ষতি করতে চায়। ছোটবেলা থেকে সে মারিয়ার সাথে রয়েছে এবং কোনো ছেলে মারিয়ার কাছে আসুক, ওই জিনটি সেটা দেখতে পারে না। তখন কবিরাজ বলে, এখন উপায় কি? তারপর ওই গাজী কালু বলে, সরিষার গুঁড়ি, লবণ এগুলো প্রতিদিন ফজরের নামাজ পড়ে আগুন জ্বালিয়ে সেই আগুনে বিসমিল্লাহ বলে ছিটাতে হবে 21 দিন, এবং সে একটু দোয়া কালাম দিয়ে দেয় সাথে। আর 21 দিন হাঁসের মাংস এবং হাঁসের ডিম খাওয়া যাবে না, সাথে আরো কিছু জিনিসপত্র দিতে হবে এবং সাথে কবিরাজের হাদিয়া দিতে হবে। যাই হোক, পরদিন সবকিছু জোগাড় করে মাশফিক ভাই যখন কবিরাজের বাড়িতে যান, তখন কিন্তু আকাশ পুরো পরিষ্কার ছিল এবং মানে প্রচুর রোদ, মানে রৌদ্র ঝলমলে একটা সকাল। তো উনি সেখানে বাইক নিয়ে যখন যান এবং সাথে ছিল ওনার ছোট ভাই, এগুলো নিয়ে যখনই কবিরাজের বাড়িতে উনি ঢুকেছেন, হঠাৎ করে আকাশে কালো মেঘ ছেয়ে যায়। ওই সময় কিন্তু কোনোভাবে বৃষ্টি হওয়ার কথা নয়, কিছু সময়ের মধ্যে মুষলধারে নামে বৃষ্টি। কবিরাজ সবকিছু পড়ে দিয়ে তার রিচুয়াল করে ওনাকে সব বুঝিয়ে যখন দেন, তখন উনি যখন কবিরাজের বাড়ি থেকে বের হয়েছেন, তখন ওই বাইক চালিয়ে যে মাটির রাস্তা দিয়ে যাবেন, আর যেহেতু বৃষ্টি হয়েছে, কিছু দূর যাওয়ার পর বাইক কিন্তু হঠাৎ করে অটো বন্ধ হয়ে যায়। তো অনেক চেষ্টা করেন ওনারা দুই ভাই মিলে বাইকটাকে স্টার্ট করার জন্য, কিন্তু বাইক কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না। পরে উনি এবং ওনার ছোট ভাই মাটির রাস্তায় ওই কাদার মধ্য দিয়ে বাইক ঠেলতে থাকেন। কিছু দূর যাওয়ার পর বাইকের 2 চাকায় এমন ভাবে কাদা লেগে যায় যে বাইক আর নড়ছেই না। তখন তারা বুঝতে পারেন ওই শয়তান জিনটি তাদের এত ঝামেলা করছে। পরে বাইকের চাকা থেকে একটু কাদা তারা কমানোর চেষ্টা করেন, একটু করে কমান, আবার লাগে, এইভাবে করতে করতে 10 মিনিটের রাস্তা প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে তাদের পার হতে। যখন মানে 2 কিলোমিটার রাস্তা 3 থেকে 4 ঘন্টা লাগিয়ে তারা পার হয়েছেন। যখন মাটির রাস্তা পার হয়ে ইটের রাস্তায় তারা আসেন এবং বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করেন, তখন সাথে সাথে বাইক স্টার্ট নিয়ে নেয় এবং এটা দেখে ওনারা দুজনেই অবাক হয়ে যান যে বাইক অটো অফ হয়ে গেল এবং স্টার্ট নিচ্ছিল না, ঠেললেও চলছিল না, মানে চাকার সাথে থাকা কাদা কমানোর পরও মানে সেটাকে আগানো যাচ্ছিল না, সেই বাইক একবারই স্টার্ট নিল। যাই হোক, তারপর মেইন রোডে উঠে সহি সালামতে কোনো ঝামেলা ছাড়াই তারা বাড়িতে পৌঁছান এবং এই জিনিসগুলো মারিয়ার কাছে তারা পৌঁছে দেন। সেগুলো ঠিক মতো মানলে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে যায় এবং ওই ঝামেলা থেকে সে কিছুটা মুক্তিও পায়। এখন সে আগের থেকে একটু ভালো, কিন্তু এভাবে কতদিন ভালো থাকবে এটা আমরা কেউ বলতে পারি না, আল্লাহ ভালো জানেন। আমরা চাই যে মারিয়ার সাথে যে ঘটনাটি ঘটে চলছে, এই ঘটনাটি বন্ধ হোক, সে এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাক, সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসুক, এটি আমাদের সকলেরই কাম্য থাকবে। আর আমরা কখনোই চাইবো না এই ধরনের ঘটনা কারো সাথে ঘটতে থাকুক। আমাদের আশেপাশে কিন্তু এই ধরনের ঘটনা অহরহ ঘটে চলছে। আর এই ঘটনা থেকে কিন্তু প্রিয় লিসেনার্স আমরা একটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে যে খেলাধুলা, যেমন আমাদের কিন্তু হাদিসেই রয়েছে যে সন্ধ্যার আগ দিয়ে কখনোই যেন আমরা আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চাদেরকে এবং নারীদেরকে যেন অপ্রয়োজনে বাইরে না থাকতে দেই। আর সন্ধ্যার পরেও, কারণ রাতের বেলা হলেই তো জিনেরা মুক্তি, মানে তারা বাইরে বের হয়ে আসে, কিন্তু আমরা তো তাদেরকে দেখতে পাই না।
আর রাতের বেলা যদি আমরা এভাবে লুকোচুরি খেলি, কারণ লুকোচুরি কিন্তু মানে একদম প্রকাশ্যে তো খেলা যায় না, একটু আড়ালে লুকিয়ে থাকতে হয়, নির্জন জায়গায় লুকিয়ে থাকতে হয়। আর নির্জন জায়গাগুলোতেই কিন্তু জিনেদের বসবাস। এই জন্য রাতের বেলা লুকোচুরি খেলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আবার দিনের বেলায় যদি আমরা লুকোচুরি খেলি, তখন এমন কোনো জায়গায় লুকোচুরি খেলতে খেলতে যাওয়া যাবে না যে জায়গাটা হন্টেড বা অনেক পুরাতন কোনো ঘরবাড়ি। খেলার ছলে কিন্তু আমরা এভাবেই বিপদ ডেকে আনি, যদিও সেটা অনিচ্ছাকৃত, কিন্তু তবুও ভুল তো অনিচ্ছাকৃত ভাবেই হয়। আর আমরা যারা বড় হয়ে গেছি এখন, আমরা তো এখন আর লুকোচুরি খেলি না, কিন্তু শিশু বাচ্চাদেরকে কিন্তু এইসব বিষয় তো আর বোঝানো যায় না যে তোমরা অমুক জায়গায় যাবে না, তমুক জায়গায় যাবে না। ওরা তো এই বিষয়গুলো বুঝতে পারে না। আমরা বড়রাও তো অনেক ভুল করে ফেলি, আমরা কি বুঝতে পারি? আমরা কিন্তু বুঝতে পারি না। এই কারণে আমরা নিজেরাও বিপদে পড়ি, আর ছোটদের কথা তো বাদই দিলাম। তো আমাদের একটা দায়িত্ব রয়েছে যে বাচ্চাদেরকে অন্তত এই সমস্ত বিষয়গুলো থেকে যতদূর সম্ভব বিরত রাখা, যদিও সবসময় সম্ভব হবে না, এবং তাদেরকে সবসময় নিজেরা নিজেরা ঝাড়ফুঁক করা। যেমন সূরা ফালাক এবং নাস পড়ে যদি প্রতিনিয়ত তাদেরকে ঝাড়ফুঁক করা যায়, ইনশাআল্লাহ তাআলা এই ধরনের সমস্যা হবে না। কারণ যদি রেগুলার ঝাড়ফুঁক করা যায়, এই দুষ্ট জিনেরা তাদেরকে ক্ষতি করার জন্য যখন কাছে আসে তখন তাদেরকে দেখতে পায় না। তাদের মাঝখানে মানে ওই দুষ্ট জিনদের মাঝখানে আর ওই ব্যক্তির মাঝখানে এক ধরনের পর্দা পড়ে যায়, যার ফলে তারা তাদেরকে কোনো ক্ষতি করতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াগুলোর একটা বিশেষ ক্ষমতা দিয়ে দিয়েছেন, যার ফলে দুষ্ট জিনেদের সামনে এক ধরনের পর্দা পড়ে যায়। এই কারণে কিন্তু এই দোয়াগুলো আমাদেরকে বেশি বেশি করে পড়তে হয়। জাদুটোনা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু সূরা ফালাক এবং নাস প্রতিনিয়ত যদি আমরা পড়ে শরীরে ফু দিতে থাকি, ইনশাআল্লাহ আমরা এই সমস্যাগুলো থেকে নিষ্কৃতি পাবো। কিন্তু প্রিয় লিসেনার্স, আমাদেরকে কিন্তু মানে একটা বিষয় সতর্ক থাকতে হবে। আমরা ইচ্ছাকৃতভাবে শ্মশানে যাব, ইচ্ছাকৃতভাবে হন্টেড জায়গাগুলোতে যাব, আবার দোয়া কালাম পরে শরীরে ফু নেব, এটা কিন্তু মানে একটা বোকামি। আমরা যদি মনে করি যে আমি এখন বিষ খাবো এবং আশেপাশে ডাক্তার সব রেডি রেখেছি যে বিষ খাওয়ার পরে আমাকে ওয়াশ করা হবে, আমি তো বেঁচে যাব, বিষয়টা কিন্তু এরকম হয়ে যাবে যে আমাকে সতর্ক থাকতে হবে যে আল্লাহ আমাকে হেফাজত করবেন, এই দোয়াগুলো আমি পড়বো, কিন্তু অপ্রয়োজনে এই সমস্ত জায়গা যাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম, সেই শিক্ষা অনুযায়ী আমরা আমাদের বাস্তব জীবনে এই শিক্ষাগুলো প্রয়োগ করতে পারবো। তো চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স নতুন আরো একটি ঘটনায়। আর এখন যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে কাউসার মাহমুদ ভাই। তিনি এর আগেও আমাকে একটি ঘটনা পাঠিয়েছিলেন, যে ঘটনাটি ভূত.com-এ 137 নং এপিসোডে আমি বলেছিলাম। এবং এই ঘটনাটি এমন ঘটনা ছিল যেখানে একটি মেয়ে জিন দ্বারা পজেসড হয় এবং কিভাবে তার সাথে বিভিন্ন ঘটনা ঘটেছিল সেটি বলেছিলাম। আশা করছি লিসেনার্স সেই ঘটনাটি আপনাদের কারো কারো মনে আছে। আর এখন যে ঘটনাটি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি ওনার নিজের সঙ্গে ঘটেছিল এবং যা ওনাকে প্রায় 7 মাস ভুগিয়েছে। এবং ভয় জিনিসটা যে কতটা ভয়ঙ্কর তা ওনাকে খুব হাড়ে হাড়ে টের পেয়েছে। উনি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাব। তবে এই ঘটনাটি আমি ওনার ভাষায় বলার চেষ্টা করব, যেহেতু ওনার নিজের সঙ্গে ঘটেছে, আর ওনার ভাষায় বললে আপনাদের বুঝতেও সুবিধা হবে। ঘটনাটি ঘটে 2014 সালের প্রথম দিকে নারায়ণগঞ্জের 2500-এ। ঘটনাটি মূলত একটি পরিত্যক্ত পুকুরকে কেন্দ্র করে সূত্রপাত হয়। আমি তখন একটা প্রাইভেট টেক্সটাইল মিলসের স্টক সুপারভাইজার হিসাবে নতুন চাকরি নেই। আমার থাকার জন্য অফিসের দোতলায় খুব সাজানো গোছানো পরিপাটি একটি রুম দেওয়া হলো। ভালোই চলছিল সবকিছু। কাজের চাপ কম থাকলে 2-3 দিনের ছুটি নিয়ে বাসায় চলে আসতাম প্রায়। চাকরির 3য় মাসে তেমন কোনো কাজ না থাকায় 5 দিনের জন্য ছুটি নিলাম বাসায় যাব বলে। ঘটনার দিন সকাল 10টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হতে প্রায় 11:15 বেজে গেল। প্রায় দুপুর 12টায় রওনা হব তার আগ মুহূর্তে আমার বস সাইদ সাহেবের বাসায় যাচ্ছিলাম ওনার কাছ থেকে বিদায় নিতে। দেখলাম উনি বাসা থেকে দৌড়ে বের হচ্ছেন। ওনার এভাবে দৌড়ে বের হওয়া দেখে আমি বেশ অবাক হলাম যে স্যার এভাবে দৌড়ে বের হচ্ছেন কেন। তিনি আমাকে দেখে জোরে বলে উঠলেন,
কাউসার দেখো তো, জিহাদ নাকি পানিতে ডুবে গেছে। এখানে বলে রাখা ভালো, জিহাদ হচ্ছে আমার বসের নাতি, তার বয়স 8 বছর। তো আমি অবাক হয়ে ওনাকে বললাম, জিহাদকে তো আমি একটু আগে দেখলাম ফুটবল খেলতে। বলে রাখা ভালো, আমাদের অফিসের পেছন দিকে ছোট্ট একটা পরিত্যক্ত পুকুর রয়েছে, আর জিহাদ নাকি সেই পুকুরেই ডুবে গেছে। দ্রুত আমরা সবাই পুকুর পাড়ে গেলাম। গিয়ে দেখি অনেক লোক সেখানে দাঁড়িয়ে আছে, আর 2জন লোক পুকুর পাড়ে বসে আছে। একজনকে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ভাই, আপনার না খুঁজে বসে আছেন কেন? উত্তরে লোকটা বলল, অনেকক্ষণ ধরে ডুব দিয়ে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু খুঁজে পেলাম না, তাই কয়েকজন লোককে পাঠিয়েছি জাল আনতে। জাল আনলে এখানে জাল টান দেয়া হবে। আমি শুনে অবাক, এত ছোট একটা পুকুরের পানিতে একটা বাচ্চাকে খুঁজে পেল না, এটা কিভাবে সম্ভব? সাইদ সাহেব আমাকে একটু জোর করে বললেন, বাবা তুমি নেমে একটু খুঁজে দেখো তো। ইচ্ছা না থাকা সত্ত্বেও হাতের ব্যাগটা আর ফোনটা একজনের হাতে দিয়ে পুকুরের ওই ঘোলা পানিতে নেমে খুঁজতে লাগলাম জিহাদকে। 8 থেকে 10 মিনিট খোঁজার পর ব্যর্থ হয়ে যখন ফিরে আসছিলাম, হঠাৎ আমার পায়ে অনুভব করলাম কারো ভাসমান হাতের স্পর্শ। নিশ্চিত হওয়ার জন্য একটু ঘুরে গিয়ে ডুব দিয়ে বুঝলাম কোনো বাচ্চার দেহ এটা। ডুব দেওয়া অবস্থায় কাঁধে তুলে নিলাম, কিন্তু মনে হলো লাশটা অনেক ভারী, এবং আরো মনে হচ্ছিল লাশটাকে কেউ টেনে ধরে রেখেছে। শুধু জিহাদের দেহ না, মনে হচ্ছে আমাকেও কেউ টেনে ধরে রেখেছে। কিছুতেই ডুব দেওয়া থেকে উপরে উঠে আসতে পারছিলাম না। অনেক কষ্টে আমি আমার মাথা ভাসালাম, তারপর জিহাদকে টেনে ধরে হেঁটে হেঁটে পানির মধ্য দিয়ে উপরে আসার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে কেউ আমার পা খুব শক্ত করে নিচ থেকে ধরে রেখেছে। যদিও বা কারো ধরে রাখার স্পর্শ আমি টের পাচ্ছিলাম না, কিন্তু আমি সেটা ফিল করছিলাম, কারণ আমার শরীর অনেক ভারী হয়ে গিয়েছিল। হতে পারে বেশ খানিকক্ষণ ডুবাডুবি করার কারণে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তো যাই হোক, অনেক কষ্ট করে পাড়ে তুলে নিয়ে আসলাম জিহাদকে। কয়েকজনের হাতে তুলে দিয়ে আমি পানিতেই অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন রাত 1টা। আমি নিজেকে একটা হসপিটালে আবিষ্কার করলাম। সমস্ত শরীরে ব্যথা অনুভব করলাম। আমাকে স্থানীয় একটা হসপিটালে ভর্তি করে জিহাদকে ঢাকা নিয়ে গেছে। আমাকে দেখাশোনা করার জন্য সাথে একটা লোক ছিল। ওনাকে জিহাদের কথা জিজ্ঞেস করলাম, বললেন জিহাদ মারা গেছে, লাশ হয়তো আবার ফেরত নিয়ে আসছে। ওর ফোনে আমি আমার খালাকে কল দিলাম। বলে রাখা ভালো, হসপিটাল থেকে আমার খালার বাসা 30 মিনিটের দূরত্ব। আমার দুপুর 2টার মধ্যে আমাদের বাড়ি রূপগঞ্জ থাকার কথা ছিল, কিন্তু সারাদিন মা বাবা ও খালারা কেউ কোনো খোঁজ খবর পায়নি আমার। সবাই অনেক টেনশনে ছিল। ফোনেও কল করে কোনো উত্তর পাইনি, আর আমার ফোন কেউ রিসিভও করেনি। এত রাতে অচেনা নাম্বার থেকে আমার কল পেয়ে বেশ অবাক হলো খালা। তারপর ওনাকে সবকিছু বলার পর আমাকে হসপিটাল থেকে নিয়ে আসে। সারা রাত ঘুমাতে পারিনি, অজানা একটা ভয় কাজ করছিল মনে। চোখ বন্ধ করলেই জিহাদকে দেখতে পেতাম। জিহাদ ওই পুকুর পাড়ে বসে আছে। পরের দিন ওর জানাজা আর দাফন শেষ করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে 10 থেকে 12 দিন থাকলাম, কিন্তু একটা রাতও ভালো করে ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই জিহাদকে দেখতে পেতাম, আর ওই পুকুরটা দেখতে পেতাম। ওই পুকুর পাড়ে জিহাদ বসে আছে। স্থানীয় মসজিদের ইমামের কাছ থেকে ঝাড়ফুঁক আর তাবিজ নিলাম, কিন্তু কোনো কাজ হলো না। চলে গেলাম আবার নিজের কর্মস্থলে। সেখানে আরো বেশি সমস্যা সৃষ্টি হলো। যখন রুমে একা থাকতাম, আমার রুমটা কেমন যেন গম গম করত। মনে হতো বেশ কিছু মানুষ সেখানে হাঁটাহাঁটি করছে এবং কথা বলছে, কিন্তু কথাগুলো বুঝতে পারতাম না যে তারা কি ভাষায় কথা বলছে। খুবই অস্পষ্ট এবং ক্ষীণ ছিল। খুব ভালো করে না খেয়াল করলে সেটা বোঝা যেত না, তবে আমি সেটা বুঝতে পারতাম। সবসময় কারো উপস্থিতি আমি টের পেতাম। তার মধ্যে অন্যতম একটা ব্যাপার ছিল, প্রতি রাতে একটা শব্দ পেতাম। শব্দটা এমন ছিল মনে হতো সিলিং থেকে একটা কাঠের বাক্স জাতীয় কিছু ফ্লোরে পড়েছে। বিকট একটা শব্দ হতো। আমি ধর্মর করে ঘুম থেকে উঠে বসতাম। প্রচন্ড ভয় পেতাম। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে লাইট জ্বালিয়ে দেখতাম, কিন্তু কিছুই দেখতে পেতাম না। তবে অন্ধকার রুমে কিছু একটা উপস্থিতি টের পেতাম।
মনে হতো কেউ আছে রুমে। প্রায় রাতে কি মনে করে যেন পশ্চিম দিকের জানালা খুলে পুকুরের দিকে তাকিয়ে থাকতাম। মনে হতো কেউ হয়তো ওইখানে আছে। এভাবে কেটে গেল কয়েকটি দিন। প্রতি রাতে অনাকাঙ্ক্ষিতভাবে ওই বাক্স পড়ার বিকট শব্দ আর ওই শব্দের পর ভয়ানক যে আতঙ্ক কাজ করত, এবং ওই আতঙ্কের ফলে সৃষ্ট ভয় আর সারাক্ষণ কোনো অদৃশ্য কোনো অশরীরীর উপস্থিতি সারাক্ষণ আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো। স্থানীয় মসজিদের ইমামের কাছ থেকে কয়েক দফায় ঝাড়ফুঁক, তেল পড়া, পানি পড়া নিয়ে এসেছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেগুলো ব্যবহার করতে পারিনি একবারের জন্যও। কোনো এক অজানা কারণে সেগুলো নষ্ট হয়ে যেত। নষ্ট হতো বলতে, যখনই তেল পড়া, পানি পড়া এগুলো এনে রুমে রেখে বাহিরে যেতাম, রুমে ফিরে এসে দেখতাম তেল আর পানির বোতলের ছিপি খুলে ফ্লোরে পড়ে গেছে সব। কিন্তু এটা একেবারেই অসম্ভব ব্যাপার, যা কোনো মানুষ ছাড়া আর কেউ করতে পারবে না। একটা বোতল মাটিতে পড়ে যেতেই পারে, তাই বলে কি ছিপি খুলে যাবে? কিন্তু মানুষ কিভাবে তেল আর ছিপির খুলবে? আমি তো রুম সব তালা লাগিয়ে বের হতাম। তাও রেগুলার এমন হতো। প্রথমে ভয়ের কারণে হ্যালুসিনেশন মনে করে নিজেকে সান্ত্বনা দিতাম, কিন্তু মিথ্যে সান্ত্বনা নিজেকে কতদিন দেয়া যায়। একদিন সন্ধ্যার ঘটনা। মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করে নিচে নেমে এসেছি। টিউবওয়েলের কাছে দাঁড়িয়েছিলাম, কারণ দুজন লোক ফ্রেশ হচ্ছিল। হুশ ফিরল যখন ফ্যাক্টরির ঝাড়ুদার খালার ছিটানো পানি আমার মুখে এসে পড়ল। খুব রাগ হয়ে খালাকে বললাম, আপনি আমাকে পানি ছিটা দিলেন কেন? উত্তরে তিনি যা বললেন রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি আমাকে বললেন, স্যার, আপনি এই সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে গেছেন কেন? ওনার প্রশ্নে দ্বিমত পোষণ করে বললাম, আশ্চর্য, আমি কেন পুকুর পাড়ে যাব? খালা জোর গলায় বলল, আপনাকে 4 জন মিলে ধরে ওই পুকুর পাড় থেকে নিয়ে এসেছে। অনেকটা ভিড় জমে গেছে টিউবওয়েল পাড়ে। শুধু খালা না, ভিড়ের মধ্য থেকে মোটামুটি সবাই একই কথা আমাকে বলল। তিনি আমাকে বললেন, আমি যখন ফ্যাক্টরি ঝাড়ু দিচ্ছিলাম তখন জানালা দিয়ে দেখলাম আপনি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন। অনেকবার ডাকাডাকি করার পর যখন দেখলাম আপনি সাড়া দিচ্ছেন না, তখন আমরা 4-5 জন গিয়ে আপনাকে ওইখান থেকে ধরে নিয়ে এসেছি। প্রমাণস্বরূপ তিনি আমার আর যারা আমাকে পুকুর পাড় থেকে নিয়ে এসেছে তাদের লুঙ্গির অবস্থা দেখালো। দেখলাম আমার লুঙ্গিতে হাঁটু পর্যন্ত কাদা লেগে আছে। এমনকি যারা আমাকে নিয়ে এসেছে তাদেরও একই অবস্থা। তার মানে হচ্ছে আমি পুকুরের বেশ খানিকটা পর্যন্ত নেমে গিয়েছিলাম এবং ওইখান থেকে আমাকে ধরে এনে এসেছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো কলপাড়ে গিয়েছিলাম এবং সেখানে 2 জন লোক অজু করছিল। আমি তাদের অজু দেখছিলাম, যে তাদের অজু করা শেষ হওয়ার পর আমি অজু করব এবং মসজিদে যাব। যদিও বা আমি অজু করে নেমেছিলাম, কিন্তু তারপরেও মনে হলো যে কলের ঠান্ডা পানিতে আবার অজু করি। এবং এরপরে কিভাবে এতটা সময় পার হয়ে গেল আমি বুঝতেই পারিনি। দেখলাম রাত অনেক হয়ে গেছে। বুঝলাম মাগরিবের সময় পেরিয়ে প্রায় এশার নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, মানে এশার নামাজও শেষ হয়ে গেছে। কিন্তু এতটা সময় আমি কোথায় ছিলাম? আমার মনে আছে মাগরিবের আজানের সাথে সাথে আমি রুম থেকে বের হয়েছি, কিন্তু এতটা সময় পেরিয়ে গেল। 7-5 ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে রুমে চলে এলাম। মসজিদে পরবর্তীতে গিয়ে ইমাম সাহেবকে সব বলার পর তিনি আমাকে আবার ঝাড়ফুঁক করে দেন। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, এমন সময় আমার বস সাইদ সাহেব আসলেন। তিনি রাতে বাসায় ফেরার পর আমার সাথে সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনা শুনে আমাকে দেখতে এসেছেন। কিছুক্ষণ কথা বলার পর আমাকে বলল, তোমার সমস্যা দিন দিন বেড়েই চলছে। তুমি কতটা আতঙ্কে থাকো সেটা আমি জানি। তাই আমি চাই না বাপদাদার খনন করা পুকুরে আর কোনো মায়ের বুক খালি হোক। ওনার কথা শুনে আমি চমকে উঠি। তার মানে বাপদাদার খনন করা পুকুরে আর কোনো মায়ের বুক খালি হোক? আসলে কি বোঝাতে চাচ্ছেন? ওনাকে আমি প্রশ্ন করি। কিছুটা ইতস্তত করে ওনার কাছ থেকে আমি জানতে পারি এমন এক তথ্য যা খুবই ভয়ানক এবং চাঞ্চল্যকর। এই পুকুর অনেক আগে খনন করা হয়েছে। এই পুকুর খনন করার পর নাকি ওনার দাদা স্বপ্নে দেখে এই পুকুর এক মায়ের এক ছেলে
এমন 11টা নিয়ে যাবে। তার মানে এক মায়ের যে এক ছেলে রয়েছে, এমন 11টা সন্তান এই পুকুরে মৃত্যুবরণ করবে। জিহাদ সহ এখন পর্যন্ত 3 জন নিয়ে গেছে। আমিও আমার মায়ের এক ছেলে, এবং এই কারণেই আমার বস সাইদ সাহেব বলছিলেন, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তারপর উনি বললেন, তুমি এক কাজ করো, আমার এক বন্ধুরও এমন একটা টেক্সটাইল মিলস আছে, আপাতত কিছুদিন তুমি ওর কাছে থাকো, তোমার সমস্যা কমলে আবার আমার কাছে চলে এসো, ততদিন পর্যন্ত তোমার যাবতীয় খরচ আমি বহন করব। রাতে ঘুমানোর পর আবার সেই বক্স পড়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেল। অন্ধকার রুমে কারো উপস্থিতি টের পেলাম আবার। লাইট অন করে জানালার পাশে গিয়ে জানালা খুলে পুকুরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর কিছু দোয়া কালাম পড়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বসের বন্ধুর কাছে চলে গেলাম। সেখানে আমার থাকার ব্যবস্থা করা হলো ওনাদের বাংলো ঘরে। সেখানেও ওই একই সমস্যা। স্বপ্নে জিহাদকে পুকুর পাড়ে বসে থাকতে দেখতাম, আর সিলিং থেকে বক্স পড়ার শব্দ শুনতে পেতাম প্রায় প্রতি রাতেই। তেল পড়া, পানি পড়া, তাবিজ কবচ অনেক কিছু নিয়ে আসতাম, কিন্তু কখনো সেগুলো ব্যবহার করতে পারতাম না কোনো এক অজানা কারণে। একদিন দুপুরে গোসল করতে গিয়ে দেখি বসের বন্ধু রাহাত সাহেবের বাড়িতে গাছ কাটার জন্য কিছু কাঠুরিয়া এসেছে। তাদের সাথে গল্প করার এক ফাঁকে ঘটে একটা ভয়ানক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি নাকি এক কাঠুরিয়াকে দাঁত নিয়ে আক্রমণ করেছি। কয়েকবার নাকি ওই কাঠুরিয়াকে কোপ দেওয়ার চেষ্টা করেছি। তিনি একটা গাছের ডাল নিয়ে আমার কোপ থেকে নিজেকে রক্ষা করেছেন। তারপর নাকি আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরলে আমার এসব কিছুই মনে পড়ছিল না। আমার মনে প্রশ্ন জাগে, আমি কেন বিনা কারণে একজন লোককে আক্রমণ করব? সেদিন রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। সন্ধ্যায় বাজার মসজিদে নামাজ পড়ে ইমাম সাহেবের কাছ থেকে ঝাড়ফুঁক করে পানি পড়া নিয়ে আসি। খাবার পানি আনার জন্য বের হওয়ার পর রুমে ফিরে এসে দেখি পড়া পানির বোতল মাটিতে পড়ে আছে, ছিপি খোলা, সব পানি মাটিতে পড়ে গেছে। দুর্ভাগ্য মনে করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে হঠাৎ আবার সেই বাক্স পড়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেল। সুইচ বোর্ড বিছানা থেকে একটু দূরে থাকায় বালিশের নিচে থাকা ম্যাচ থেকে 3টা কাঠি জ্বালিয়ে 3 দিকে আগুন ছুড়ে মারি। তারপর উঠে লাইট জ্বালিয়ে দেখলাম সবকিছু নরমাল। বাহিরে বের হয়ে আসলাম। ঘন্টা 2 বাহিরে বসেছিলাম। বাহিরে বসে 3টা সিগারেট খেলাম আর নানান রকমের চিন্তা ভাবনা করলাম। আমার সাথে কেন এমন হচ্ছে? কি দোষ আমার? আমি তো একটা বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেছি মাত্র। শুধু আমি কেন? ওই জায়গায় যেই মানুষই থাকবে সেই তো একই চেষ্টাই করবে, কিন্তু আমার সাথে কেন এমন হচ্ছে? ওখানে তো আরো অনেকেই চেষ্টা করেছিল ওই বাচ্চাকে উঠানোর জন্য। কই, তাদের সাথেও কি এমন হয়েছে বলে তো আমি জানি না। যদি তাদের সাথে এমন ঘটনা ঘটতো তাহলে তো শুনতে পেতাম। যাই হোক, রাত 1টার কিছু সময় পর রুমে ঢুকে লাইট অফ করে যখনই শুয়েছি তখনই আমার সারা শরীর ভার হয়ে যায়। আমি সজাগ, আমি বুঝতে পারছি, কিন্তু আমার শরীরের কোনো অংশ আমি নাড়াতে পারছি না, যেন পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। মৃত মানুষের মতো পড়ে রইলাম বিছানায় আর মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলাম। কিছুক্ষণ পর শরীর হালকা হয়ে গেল আর এরপর আমি ঘুমের কোলে ঢলে পড়লাম। হঠাৎ শুনতে পেলাম আমার ঘরের দরজায় কে যেন শব্দ করছে। আমার খালা অনেকটা আতঙ্কিত কণ্ঠে আমাকে ডাকছে, কাউসার, বাহিরে আয়, জলদি বাহিরে আয়। আমি তখন বললাম, খালা, এত রাতে আপনি এখানে কেন? তিনি আমাকে বললেন, খুব সমস্যায় পড়ে গেছি রে, এখন তোর কাছে এসেছি, জলদি ঘর থেকে বের হ। আমার চোখে তখন প্রচুর পরিমাণে ঘুম, ঘুমে চোখ খুলতে পারছি না। ঘুমের ঘুরেই আমি খালাকে বললাম, খালা, আপনি চলে যান, আমি আগামীকাল আপনার বাসায় যাব। এখন আপনি চলে যান, আমি দরজা খুলতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। কয়েকবার এইভাবে ডেকে খালার আর কোনো সারা শব্দ পাওয়া গেল না, আর আমিও দরজা খুলে বাইরে গেলাম না। কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বলতে পারবো না। ভোরের দিকে ঘুম ভাঙলো, বুকে অনেক যন্ত্রণা হচ্ছে। বুকে হাত দিয়ে দেখি কেমন যেন ভিজা এবং আঠালো মতো আমার সমস্ত শরীরে লেগে আছে। চমকে উঠলাম, কি এগুলো?
লাইট অন করে যা দেখলাম তা ভাবতেই পারিনি। দেখলাম আমার বুকে বিড়ালের থাবার মতো নখের আঁচড়, সারা বুক জুড়ে এমন হয়ে আছে। নখের আঁচড় থেকে এই রক্ত বের হয়ে জমাট বেঁধে আঠা আঠা হয়ে গেছে। ভয় পেয়ে গেলাম, কে করলো এসব? আমি নিজে করিনি তো আবার? যেমন নিজের অজান্তে অনেক কিছু হয়ে যাচ্ছে, পুকুর পাড়ে নেমে যাচ্ছি, কাউকে দা দিয়ে আক্রমণ করতে যাচ্ছি, আমার তো এগুলো কিছুই মনে থাকে না কখন করছি এগুলো। ঘুমের মধ্যে আমি নিজেই এগুলো কি করেছি। তখন আমি আমার হাতগুলো ভালো করে দেখলাম, আমার হাতের কোথাও কোনো রক্তের দাগ পেলাম না। এমনকি আমার হাতে যে নখ, এগুলো কিন্তু অনেক ছোট, কোনোভাবেই এত কঠিন আঁচড় দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। সাথে সাথে মা আর খালাকে ফোন দিলাম, কিন্তু কেউ রিসিভ করলো না। উদ্দেশ্য হলো মাকে জানাবো সবকিছু, আর খালাকে জিজ্ঞেস করব উনি কেন এত রাতে আমাকে ডেকেছে। হঠাৎ করে খেয়াল হলো, আচ্ছা আমি যেখানে থাকি এখানকার ঠিকানা তো খালা জানেই না, তাহলে খালা এত রাতে কিভাবে আসবে? আর যদি আমার সাথে ওনার কোনো কাজ থাকে তাহলে তো আমাকে উনি ফোন করবেন, তিনি আমাকে ফোন করলেন না কেন? হাজারো প্রশ্ন নিয়ে লাইট জ্বালিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর আজান হলে আমি বাহিরে গিয়ে বসলাম। নামাজ পড়ে দেখলাম রাহাত সাহেব আসলেন। আমাকে দেখে বললেন, কি ব্যাপার, এত সকালে তুমি বাহিরে কেন? রাতে কি কোনো সমস্যা হয়েছে? আমি রাহাত সাহেবকে সারা রাতের সব কিছু খুলে বললাম। তিনি আমাকে স্থানীয় একটা মাদ্রাসায় নিয়ে গেলেন। সাথে সাথে গিয়ে দেখি হুজুর বসে কোরআন তেলাওয়াত করছেন। রাহাত সাহেব আর আমি হুজুরকে সালাম দিলাম। আমি ভয়ে অনেকটা গুটিসুটি হয়ে আছি, কথাই বলতে পারছি না। রাহাত সাহেব বললেন, দেখেন তো হুজুর, সে রাতে অনেক ভয় পেয়েছে। হুজুর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, 5 মিনিট বা 7 মিনিট এমন। তারপর উনি আমাকে উদ্দেশ্য করে যা বললেন তা ছিল এমন, বাবা, রাতে কাজটা কিন্তু তুমি ঠিক করনি, আগুন দিয়ে ঢিল ছোড়া তোমার ঠিক হয়নি। এতদিন ওই দুষ্টু জিনগুলো তোমাকে শুধু ভয় দেখিয়েছে। তুমি আগে যেখানে ছিলে সেখান থেকে আসার পর তোমার উপর ভয় দেখানোর পরিমাণও বাড়িয়ে দিয়েছে। ওই পুকুর পাড়েই তোমাকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কাল রাতে যখন তুমি আগুন ছুড়ে মেরেছ, জিনটা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে প্রথমে তোমার উপর ভর করে, দোয়া কালাম পড়ার পর তোমাকে ছেড়ে দেয়, আর তারপর তোমার কোনো আত্মীয় রূপ ধারণ করে তোমাকে বাহিরে ডাকে। তবে তুমি এটা ভালো করেছো যে ওর ডাকে সাড়া না দিয়ে। যদি তুমি ওর ডাকে সাড়া দিয়ে বাইরে বের হতে, তাহলে তোমাকে ওই পুকুর পাড়ে নিয়ে যেত, না হয় পার্শ্ববর্তী শ্মশানে নিয়ে গিয়ে বড় ধরনের কোনো ক্ষতি করত। তোমার প্রাণ নিয়ে নেওয়ার উদ্দেশ্যই ছিল মূলত ওই দুষ্ট জিনের। এতক্ষণ শুধু আমি হুজুরের কথাগুলো চুপ করে শুনছিলাম আর অবাক হচ্ছিলাম, কারণ আমি তো হুজুরকে কিছুই বলিনি। তাহলে হুজুর এত কিছু কিভাবে বলতে পারছে? রাহাত সাহেব হুজুরকে বললেন, আপনার কাছে নিয়ে এসেছি, ওকে একটু ঝাড়ফুঁক এবং প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে দিন। আর আপনি ওকে উল্টো আরো ভয় দেখাচ্ছেন, কি ব্যবস্থা দেবেন? আর ওকে তো আরো ভয় পাইয়ে দিচ্ছেন। হুজুর বললেন, আমি ওর জন্য কিছুই করতে পারবো না, বড়জোর ঝাড়ফুঁক করে আপাতত ওর ভয়টা কমিয়ে দিতে পারি। তবে যদি অন্য কোনো ব্যবস্থা দিতে হয় তাহলে সেটা ওকে অন্য কোথাও গিয়েই নিতে হবে। রাহাত সাহেব বললেন, কেন, আপনি দিতে পারবেন না কেন? আমাদের এলাকার সবাইকে তো আপনি সব ব্যবস্থা দেন, তাহলে ওকে কেন দিবেন না? উত্তরে হুজুর বললেন, রাহাত ভাই, ওকে যদি আমি কোনো ব্যবস্থা দেই, কোনো তদবির দেই, তাহলে আমার অনেক সমস্যা হবে। আর আমি শিওর ওকে যারা যেই ব্যবস্থায় দিয়েছে বা ঝাড়ফুঁক করেছে তাদেরও সমস্যা হয়েছে। উল্লেখ্য যে আমি আমাদের রূপগঞ্জের এক হুজুরের কাছ থেকে 3 বার বিভিন্ন ধরনের তদবির নিয়েছিলাম। দুর্ভাগ্য, আমি 3 থেকে 4 দিনের বেশি কোনো কিছুই ব্যবহার করতে পারিনি, বিশেষ করে তাবিজ। হুজুর একে একে আমার সাথে গত 7 মাসে যা যা ঘটেছে তার সব কিছু বর্ণনা করলেন। আমি শুনে অবাক, যেন ঘটনার সময় তিনি আমার সাথেই ছিলেন। কিছুক্ষণ পর মা আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, এত সকালে কেন ফোন দিলাম, আর কোনো সমস্যা হয়েছে কিনা। আমি মাকে রাতের সব কিছু খুলে বললাম, আর এটাও জানালাম এখন যে হুজুরের কাছে আমি আছি উনি আমাকে যে কোনো ধরনের ব্যবস্থা দিতে নারাজ।
পূর্বে আমাকে যে হুজুর বিভিন্ন ধরনের তদবির দিয়েছিলেন, মা ওই হুজুরের কাছে গেলে সেই হুজুরও নতুন করে কোনো তদবির দিতে অস্বীকার করেন। অনেক অনুরোধের পর হুজুর রাজি হয়। মাদ্রাসার ওই হুজুর আমাদের রূপগঞ্জের হুজুরের সাথে ফোনে কথা বলে ওনাকে জানিয়ে দেন কিভাবে তদবির তৈরি করতে হবে। তবে তিনি সাবধান করে দেন এবং বলেন এখন যেন উনি কোনো ধরনের কোনো তদবিরের দিকে না যান বা কোনো বিষয় তৈরি না করেন। আমি যখন ওনার সাথে থাকব তখন যেন উনি নিজে দোয়া লেখেন, কারণ যদি আগে থেকে দোয়া লেখা হয় রাস্তায় ওনার সাথে যে কোনো বিপদ হতে পারে। ওনাদের কথা বলা শেষ হওয়ার পর হুজুর আমাকে ফু দিয়ে পানি খেতে দেয় এবং বলে সাবধানে বাড়িতে চলে যাওয়ার জন্য। বাড়িতে আসার পর আসরের নামাজ শেষে হুজুর আমাকে একটি দোয়া লিখে দেয় আর কিছু বিধি নিষেধ দিয়ে দেয়। সেগুলো হলো আমি যেন সবসময় নামাজ পড়ি, পাক পবিত্র থাকি, কোনো মৃত মানুষের লাশ না দেখি, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যে ঘরে থাকে সেই ঘরে যেন 41 দিনের আগে না যাই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়। এখন আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই, তবে মাঝে মাঝে কিছু বাজে স্বপ্ন দেখি যেগুলো দেখে আমি প্রচন্ড ভয় পাই। কয়েকবার হুজুরের স্বর্ণপন্ন হলে হুজুর আমাকে বলে এটা নাকি আমার অতীত ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য এমনটা হয়। যাই হোক, কিছু স্বপ্নের কথা না হয় অন্য কোনোদিন জানাবো, যার কিছু প্রমাণও আমি দিব। ঘটনাটা যতটা সম্ভব হয়েছে সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। ভালো লাগলে বা প্রচারযোগ্য হলে অবশ্যই প্রচার করবেন। কাউসার মাহমুদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ কাউসার মাহমুদ ভাইকে। আসলে ওনার সাথে যে ভয়ানক ঘটনাটি ঘটেছে এটি আসলে কি বলবো, যে উনি যে এটা ধৈর্য ধারণ করে এই বিষয়টির মোকাবেলা করেছেন, আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেছেন, এটা আসলে সত্যি উনি অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার, সেটি হচ্ছে যে যখন কোনো হুজুর কাউকে মানে কোনো কিছু না দেখে, মানে আগের কোনো বিষয় না জেনে বা তার সাথে আগে থেকে পরিচয় না থাকার পরেও কোনো বিষয় বলে দেন, সাধারণত এটা এমন হয় যে ওই হুজুরের সাথে থাকা কোনো জিন, ভালো জিন, তারা এই বিষয়টি ওই হুজুরকে জানিয়ে দেয়। কারণ মানুষ কিন্তু কোনো গায়েবের খবর জানে না, জিনদের মাধ্যম দিয়ে সাধারণত বিভিন্ন ব্যক্তিরা এই জিনিসগুলো জানতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে যারা এক বাবার এক ছেলে রয়েছে, তাদেরকে শুধু এই ধরনের পরিত্যক্ত পুকুর নয়, যে কোনো জায়গায় পানিতে নামার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। হোক সেটা সুইমিং পুলে, হোক সেটা পুকুরে, হোক সেটা সমুদ্রে, খালে, বিলে, যে কোনো জায়গায় সতর্ক থাকতে হবে। কারণ জিনেরা এই এক বাবার এক ছেলেদেরকে হত্যা করে তারা তাদের ক্ষমতাকে বাড়াতে পারে এবং বিভিন্ন ধরনের জাদুবিদ্যার মানে প্রয়োগ এবং এইটার ফলাফল এবং কার্যকারিতার বিষয়ে যেন আরো তারা মানে শক্তি প্রাপ্ত হয়, এই জন্য এক বাবার এক ছেলেদেরকে পানিতে ডুবিয়ে তারা হত্যা করে। এটার মাধ্যমে তাদের ক্ষমতা বৃদ্ধি পায়। এই জন্য আমাদের মধ্যে যারা আছি তারা তো সতর্ক থাকবই, এবং আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছে তাদেরকেও আমরা সতর্ক করব। অনেকে বিশ্বাস করতে চাইবে না, কেউ বিশ্বাস নাই করতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব মানুষকে এই মেসেজটা পৌঁছে দেয়া। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনা থেকে যে আমরা ভয় পেয়েছি বিষয়টা এরকম নয়। কেউ ভয় পাবেন, কেউ হয়তোবা ভয় পাবেন না, কিন্তু ঘটনা বলার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ঘটনা থেকে বা অধিকাংশ ঘটনা থেকে আমরা যেন শিক্ষণীয় কিছু পাই। একই ধরনের ঘটনা বা সিমিলারিটিজ আছে এমন ঘটনা থেকে আমরা একই ধরনের শিক্ষা পাই। সেই বিষয়গুলো, ওই লিসেনগুলো, আমি একই ধরনের কথাগুলো বারবার বলি। এই জন্য এগুলো এই কারণে বলি, প্রতিনিয়ত আমাদের নতুন নতুন লিসেনাররা যুক্ত হচ্ছেন। তারা হয়তোবা আগে থেকে বিষয়টা জানতেন না, আর যারা আমাদের পুরাতন লিসেনাররা আছেন তারা প্রতিনিয়ত আমার এই অ্যাডভাইসগুলো শুনতে পাচ্ছেন। তারপর তাদের কাছে মানে সেটা পুরাতন বিষয় বা অ্যাডভাইস পুরাতন হলেও আমাদের নতুন যারা লিসেনার তাদের জন্য তো সেটা নতুন, হয়তো তারা জানতেন না, এই ঘটনার মাধ্যমে তারা জানতে পারলেন। এই জন্য কিছু কিছু বিষয় কন্টিনিউ আমাদেরকে আসলে এগুলো বলে যেতেই হবে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং কাউসার মাহমুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে লিখে পাঠিয়েছেন। আমি আশা করব আমাদের লিসেনারদের উদ্দেশ্যে আপনি আরো ঘটনা পাঠাবেন। সে পর্যন্ত আপনার ঘটনার জন্য আমরা অপেক্ষা করব এবং আপনার জন্য শুভকামনা জানাচ্ছি।
স্বাগতম প্রিয় লিসেনার্স আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি মূলত একজন মানুষ কোন ঘটনার প্রেক্ষাপটে ব্ল্যাক ম্যাজিশিয়ান হয়ে উঠলেন সেই বিষয়টিকে কেন্দ্র করে। এবং যে ঘটনাটি বলবো, এই ধরনের ঘটনা আমরা অনেকেই আমরা এই ঘটনা চাই, যে এই ঘটনার মধ্য দিয়ে আমরা যেতে চাই আমাদের নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য। আমরা কখনো কখনো এই ঘটনা ঘটুক বা আমরা ঘটাতে চাই এই ঘটনাটি। কিন্তু প্রিয় লিসেনার্স, আমি ঘটনাটি যদিও বলবো এবং সেই সাথে এর কিছু পরিণতির বিষয় বলবো, একদম বাস্তব পরিণতির কথা। এটা আমার নিজের দেখা একটা পরিণতি। তো আশা করছি এই ঘটনা শেষ পর্যন্ত ইনশাল্লাহ শুনবেন এবং আপনাদের ভালো লাগবে। আমি এই ঘটনাটি নিজের মতো করে বলতে পারতাম, নিজের মতো করে কিছু কথা আমি বলবো, তবে উনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবে আগে আপনাদেরকে শোনাতে চাই। আমি তখন ইন্টারে পড়ি। ছাত্র হিসাবে মোটামুটি ভালো ছিলাম। পড়াশোনার চাপে প্রেম নামক অধ্যায়ে পা রাখা হয়নি। কিন্তু কথায় আছে, মানুষ জীবনে একবার হলেও প্রেমে পড়ে। আমিও তার ব্যতিক্রম হলাম না। আমাদের গ্রামের এক পাড়া প্রতিবেশী কাকাতো বোনকে আমার ভালো লেগে যায়। তার নাম রূপা। সে ছিল যথেষ্ট সুন্দরী। সে ক্লাস 10-এ পড়ত। দিন যেতে লাগলো, আমার রূপার প্রতি ভালোবাসাও বাড়তে লাগলো। কিন্তু কিছুতেই তাকে ভালোবাসার কথাটা বলতে পারছি না। কিভাবে বলবো, বলার সাহসও হচ্ছে না। যদি রাজি না হয়ে উল্টো আমার বাসায় বলে দেয়, তখন হবে আরেক ঝামেলা। এদিকে না বলেও আমি থাকতে পারছি না। শেষমেশ উপায় না দেখে ওর এক বান্ধবী, যে আমার সম্পর্কে ভাতিজি হয়, তাকে দিয়ে আমার প্রেমের কথাটা রূপাকে জানালাম। জানানোর পরের দিন রূপা স্কুলে যাচ্ছিল। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। বলা বাহুল্য, স্কুলে যাওয়ার রাস্তাটা ছিল আমাদের বাসার কাছ দিয়েই। আমাকে দেখে রূপা ডাক দিল। আমি ভয়, লজ্জায় সব মিলিয়ে তার কাছে যেতেই আমাকে অনেক অপমান করলো আর বলল তার কথা যেন ভুলে যাই। এখানে বলে রাখি, রূপার বাবা ছিল আমাদের এলাকার বেশ ধনী একজন ব্যক্তি এবং আমাদের চেয়ে অনেক ধনী মানুষ। সেই কথা বলেও অনেক অপমান করলো। আমি অনেক কষ্ট পেয়ে বাসায় চলে এসে খুব কান্নাকাটি করলাম। লজ্জা, অপমান সবকিছু আমাকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। এভাবে চলতে লাগলো কিছুদিন। আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে যেতে লাগলো। পড়াশোনা নষ্ট হয়ে যেতে লাগলো। এর মাঝে এক দাদার সাথে সব কথা শেয়ার করতেই তিনি আমাকে বললেন, আরে এটা নিয়ে এত চিন্তার কি আছে, সোজাভাবে হয়নি তো কি হয়েছে, বাঁকাভাবে রাজি করাবি। বলে রাখি, সেই দাদার সাথে আমি সবকিছু শেয়ার করতাম আর দাদা টুকটাক কবিরাজি করত। আমি বললাম, বাঁকাভাবে মানে? বাঁকাভাবে মানে কি আমি বুঝতে পারছিলাম না। তখন দাদা বললেন, বাঁকাভাবে মানে তুই তো প্রেমের প্রস্তাব দিয়েছিস, মেয়েটি রাজি হয়নি। এখন যদি সে তোকে প্রেমের প্রস্তাব দেয়, তাহলে বিষয়টা কেমন হয়? আমি বললাম, ধুর, এটা কি সম্ভব নাকি? আমাকে যে কথাগুলো বলে অপমান করেছে, আমি তো কল্পনাই করতে পারি না যে সে আমাকে নিজে থেকে প্রেমের প্রস্তাব দেবে। এটা কখনোই হবে না। দাদা হেসে বলল, আরে হবে হবে, শুধু তোকে কিছু কাজ করতে হবে। আমি আগ্রহ নিয়ে বললাম, কি কাজ বলো, আমি সব করতে রাজি আছি। দাদা বলল, ব্ল্যাক ম্যাজিক করতে হবে। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, ব্ল্যাক ম্যাজিক করলে তো ও মারা যাবে। শুনেছি ব্ল্যাক ম্যাজিক করলে অনেক ক্ষতি হয়। দাদা হেসে বলল, আরে এটা মারার জন্য না রে, তাকে প্রেমে ফেলার জন্য। তখন আমি বললাম, বলো কি, ব্ল্যাক ম্যাজিক করে প্রেমেও ফেলা যায়? এটা কি সম্ভব? শুধু তো গল্প শুনেছি, এটা কি বাস্তবে হয় কখনো? তখন দাদা বলল, হ্যাঁ রে, হয়, এটা করা যায়, শুধু তোকে কিছু কাজ করতে হবে। আমি বললাম, ওর প্রেমের জন্য সব করতে পারবো, বলো আমাকে কি করতে হবে। দাদা বলতে শুরু করলো, প্রথমে তোকে শ্মশান থেকে একটি তুলসী গাছ এবং মানুষ পোড়ানো হাড্ডি এবং এই পোড়ানোর সময় অবশিষ্ট যে কয়লাগুলো থাকে, কিছু কয়লা এবং শ্মশানের মাটি আনতে হবে একটা নির্দিষ্ট রাতে গিয়ে। তারপর সেই মেয়ের চুল এবং জামার টুকরো আনতে হবে। পরে কি করতে হবে সেটা আমি বলে দেব। আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম। কোনো ধরনের দ্বিধা ছাড়াই
দিন যেতে লাগলো, আর আমি সেই নির্দিষ্ট সময় অর্থাৎ অমাবস্যার শনিবার কিংবা মঙ্গলবারের অপেক্ষা করতে লাগলাম। আমার বেশি দিন অপেক্ষা করতে হলো না, কিছুদিন পর সেই সময় চলে আসলো। আমি শনিবার সন্ধ্যার পর সেই দাদার বাসায় চলে গেলাম। দাদা বলতে লাগলেন, শ্মশানে যাওয়ার সময় যাই হোক না কেন কোনো ভয় পাবি না, আর পেছন ফিরে তাকাবি না। তুলসী গাছ এক টানে তুলে ফেলবি। এখানে বলে রাখা ভালো, চিতার পাশে মানুষ পোড়ানোর পর একটা করে তুলসী গাছ পুঁতে আসে সবাই। কয়লা আর হাড় নিয়ে সোজা চলে আসবি, কোনো ভয় পাবি না, যাই ঘটুক না কেন। এখানে কিন্তু অনেক ভয়ানক বিষয় তোর সামনে চলে আসবে, কিন্তু মনে রাখবি কোনো রকমের ভয় পাওয়া যাবে না। এগুলো বলে দাদা আমার হাতে একটি তাবিজ বেঁধে দিল এবং বলল, এটা তোর শরীর বন্ধ রাখবে, খারাপ কোনো কিছু তোর ক্ষতি করতে পারবে না। যথারীতি রাত 12টার পর আমি শ্মশানের উদ্দেশ্যে হাঁটা দিলাম। বলে রাখি, আমার বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি শ্মশান রয়েছে। রাস্তায় তেমন সমস্যা হয়নি। হাঁটতে হাঁটতে শ্মশানের কাছে চলে এলাম। একটু সামনেই শ্মশান, চারদিকে শুনশান নীরবতা। শ্মশানের বড় বড় গাছগুলো যেন ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে। আমি যথেষ্ট সাহসী ছিলাম, তাই কোনো ভয় না করে শ্মশানের এরিয়ায় যখনই ঢুকতে যাব, তার আগে হুট করে কোথা থেকে একটা লোক এসে আমার পাশে দাঁড়ালো। আমি খেয়াল করলাম লোকটা একটু লম্বা, সাদা জামা পরা এবং বেশ বয়স্ক, 50-60 বছর বয়স হবে। আমাকে উদ্দেশ্য করে বলল, এখানে কি এত রাতে? যাও, চলে যাও, না হলে কিন্তু মহাবিপদে পড়বে। এই মহাবিপদ বলতেই লোকটা আবার হেঁটে চলে গেল। একটু পর দেখি লোকটা আর নেই। আমি ভাবলাম অন্ধকার তো, তাই হয়তো দূরে দেখা যাচ্ছে না, কিন্তু ভেবে পেলাম না কে এই লোক, আর আমাকে এই কথা বলে চলে গেল কেন। আমি সেগুলো চিন্তা বাদ দিয়ে শ্মশানের ভেতর চিতার কাছে সরাসরি চলে গেলাম। আসার সময় ছোট্ট একটা লাইট নিয়ে এসেছিলাম, যেন অন্ধকারে দেখতে সমস্যা না হয়। লাইট মেরে একটু খুঁজতেই একটা তুলসী গাছ চোখে পড়ে গেল। এতক্ষণ সব স্বাভাবিক ছিল, কিন্তু যেই না তুলসী গাছ এক টানে তুলেছি, অমনি চারদিক থেকে ঝড়ো বাতাস বইতে শুরু করলো। মনে হচ্ছে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তখন একটু ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে চিতা থেকে কিছু কয়লা আর হাড্ডি নিয়ে সাথে রাখা ব্যাগে করে যেই আসতে শুরু করব, তখনই বিকট এক শব্দে পেছন থেকে কেউ বলে উঠল, যাস নে, ওগুলো নিয়ে যাস নে, তোর ক্ষতি হবে, তুই বাঁচবি না, অনেক ক্ষতি হবে। কিন্তু শব্দের উৎস দেখতে পেছন ফিরে তাকাতেই দেখি বিভৎস এক মূর্তির মতো কিছু একটা আমার থেকে দূরে দাঁড়িয়ে চিৎকার করছে, আর তার মুখ দিয়ে লালার মতো রক্ত গড়িয়ে পড়ছে। আমার ভেতরটা ভয়ে কেঁপে উঠল, কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রাখলাম। আমি জানি সেগুলো আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার শরীর বন্ধ আছে। যখন শ্মশান থেকে বেরিয়ে আসলাম তখন একদম সব স্বাভাবিক, সারা পথে কোথাও কোনো সমস্যা হয়নি। আমি সেই জিনিসগুলো নিয়ে সোজা দাদার বাসায় চলে গেলাম। দাদাকে জিনিসগুলো দিয়ে আবার বাসায় চলে আসলাম। বাসার ফেরার পথেও কোনো সমস্যা হয়নি। এখন বাদ রইল মেয়ের চুল আর কাপড়, সেগুলো জোগাড় করে দাদাকে দিয়েছি। প্রিয় লিসেনার্স, আপনারা ভাবতে পারেন কিভাবে করেছি সেটি। আপনাদের মনে আছে সেই ভাতিজির কথা, যাকে দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম? হ্যাঁ, সেই ভাতিজি আমাকে ওই মেয়ের কাপড় আর চুল জোগাড় করে দিয়েছে। দাদা আমাকে 3 দিন পর অর্থাৎ মঙ্গলবারে ডেকে বলেছে, আজ রাতে কাজ করব, তুই মাঠে চলে আসিস, আমি ওইখানে থাকবো। বলে রাখি, আমাদের বাসার পাশে একটা ফাঁকা মাঠ বা বিল আছে। যথারীতি রাতে আমি সেখানে গিয়ে দেখি দাদা সেই মাটি দিয়ে একটা পুতুল বানাচ্ছে, মানে যেই মাটিটি আমি শ্মশান থেকে নিয়ে এসেছি। আমি যেতেই দাদা বলল, আরে এতক্ষণে এসেছিস, বস, এখন তোকেই লাগবে। আমি বললাম, আমি কি করব দাদা? বলতেই দাদা বলল, তোর রক্ত লাগবে। আমি অবাক হলাম, মানে আমার রক্ত? আমার রক্ত দিয়ে কি হবে? তখন দাদা বলল, আরে ভয় পাচ্ছিস কেন, আঙ্গুল থেকে 3 ফোঁটা রক্ত নিব। বলেই একটা সূচ দিয়ে খোঁচা দিয়ে আমার আঙ্গুল থেকে 3 ফোঁটা রক্ত নিয়ে সেই পুতুলে দিয়ে দিল। সাথে মেয়ের চুল আর কাপড় পুতুলের পেটে ঢুকিয়ে দিয়ে 3টা সুই নিয়ে কি কি মন্ত্র পড়ে সুইগুলো পুতুলের 2 চোখ আর পেটে ঢুকিয়ে দিল এবং বলল, নে,
মেয়ে বলে আমার হাতে পুতুলটা দিয়ে দাদা বলল, এখন সোজা কবরস্থানে যাবি। কবরস্থানে গিয়ে লাশ যেভাবে শুইয়ে রাখে, অর্থাৎ উত্তর দিকে মাথা এবং দক্ষিণ দিকে পা দিয়ে, সেভাবে একটা পুরাতন কবরের উপর পুতুলটা রেখে আসবি। আমি দাদার কথা মতো পুতুলটা কবরের উপর রেখে আসলাম। কবরস্থানে যাওয়ার সময়ও কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিক। তো পুতুলটা আমি রেখে আসি, কিন্তু এর পরদিন আমার প্রচুর জ্বর আসে, যা আমাকে অনেকদিন ভুগিয়েছে। কোনো ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হয়নি। পরে দাদা বুঝতে পেরে ঝাড়ফুঁকের মাধ্যমে আমাকে আল্লাহর রহমতে সুস্থ করে তোলে। যাই হোক, এর ঠিক 7 দিন পর ঘটে সম্পূর্ণ অবিশ্বাস্য একটি ঘটনা। রূপা আমাকে জানায় সেও আমাকে ভালোবাসে। প্রিয় লিসেনার্স, বিশ্বাস করুন, আমি নিজেকে বিশ্বাস করতে পারিনি যে রূপা আমাকে ভালোবাসে, এই কথাটা সে নিজের মুখে বলছে। কিছুদিন এভাবে যাবার পর রূপার পাগলামি বেড়েই যাচ্ছে। আমাকে ছাড়া সে কিছুই বুঝছে না, পড়াশোনা করছে না, সবসময় আমার কথা বলে এবং হুটহাট দেখা করতে চায়, যা ওর পরিবারও বুঝতে পারে। দেখা করতে গিয়ে একবার ওর মায়ের কাছে ধরাও খেয়েছিলাম। এভাবে প্রায় 6 মাস চলার পর হুট করে রূপা আর আমাকে দেখতে পারে না, আমার সাথে কথাও বলে না। এক পর্যায়ে আমাদের সম্পর্কের ইতি হয়ে যায়। পরে জানতে পারি ওর মা আরো একটা ভালো কবিরাজ দেখিয়ে আমার করা ব্ল্যাক ম্যাজিক সেটি কেটে দিয়েছে, যার ফলে রূপা আবার আগের মতো হয়ে যায়। আফরান ভাই, এই ছিল ঘটনা। আর আমার কবিরাজি শেখার হাতে খড়ি সেই দাদার কাছ থেকেই। এর মধ্যে কেটে গেছে অনেক বছর। এর মাঝে অনেক গুরুর কাছে গিয়েছি, অনেক ব্ল্যাক ম্যাজিক শিখেছি এবং করেছি, কিন্তু এখন শুধু মানুষের উপকার হয় এমন কাজ করি, কোনো ব্ল্যাক ম্যাজিক করি না। সবার প্রতি আমার আবেদন, কেউ যেন ব্ল্যাক ম্যাজিক না করে কাউকে। আমার কাছে ব্ল্যাক ম্যাজিক করা আরো অনেক ঘটনা আছে, যা আমার নিজে করা কিংবা কাউকে করেছে আমি চিকিৎসা করে ভালো করেছি। প্রিয় লিসেনার্স, আসলে যিনি ঘটনাটি পাঠিয়েছেন আমি পুরোটা তো পড়লাম। আর প্রেম সংক্রান্ত ব্ল্যাক ম্যাজিক এটি একটা বাংলাদেশে কমন ঘটনা, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী একটি কমন ঘটনা। কারণ প্রেমে রাজি না হলে তাকে রাজি করানোর জন্য, বা হাজব্যান্ড বসে আসছে না বা ওয়াইফ বসে আসছে না, তাকে বসে আনার জন্য এই ধরনের কাজগুলো হর হামেশাই হয়ে থাকে। আর অধিকাংশ ক্ষেত্রেই এগুলোর কাজ হয় না, আবার অনেক ক্ষেত্রেই কাজ হয়। কিন্তু এখানে যে বিষয়টি আমি শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে আমি একটা বিষয় বলবো, সেটি হচ্ছে যে আমার খুব কাছের এক বন্ধু, আমি নাম বলবো না, তো সে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক ছাড়াই একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল। কিন্তু সমস্যা দেখা গেল যে ওই মেয়ের পরিবার অপেক্ষাকৃত ধনী, কিন্তু ওই মেয়ে কিছুতেই তার নিজের পরিবারের কাছে ফেরত আসবে না, মানে তার হাজবেন্ডের সাথে সে থাকবে। এখন তারা যখন সব চেষ্টা করে ব্যর্থ হলো, তখন তারা ফরিদপুরের এক ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে যোগাযোগ করলো এবং সেখানে চুক্তির মাধ্যমে অনেক টাকার বিনিময়ে নিজের মেয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করে ওই মেয়ের হাজবেন্ডের কাছ থেকে ছাড়িয়ে এনে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করে, মানে নিজেদের আবার বাবা মার কাছে নিয়ে আসার চেষ্টা করে। এবং এর মাঝখানে ঘটে অনেক ঘটনা, সেগুলো আমি বলতে চাচ্ছি না। কিন্তু এর ফলশ্রুতিতে যেটি হয়, তারা সফলও হয়, মেয়ে চলে যায়, তাদের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, মানে ডিভোর্স হয়ে যায়। কিন্তু এর ফলে যে ঘটনাটি ঘটে সেটার প্রভাব ছিল খুবই মারাত্মক। ওই মেয়ের কিছু মানসিক সমস্যা দেখা দেয়, যেটা এখনো রয়েছে, এবং সে শারীরিকভাবে অসুস্থ। তো প্রিয় লিসেনার্স, আমি এই যে বিষয়টা বললাম মাত্র আমার নিজের দেখা, এখানে কিন্তু অনেক ব্যাপার রয়েছে, কিন্তু সঙ্গত কারণে আমি বিষয়টি ডিটেলসে বললাম না। কিন্তু এই বলা থেকে মানে যতটুকু আপনাদের কাছে মেসেজ দেওয়ার মানে উদ্দেশ্য ছিল, যে মেসেজটা আপনাদের কাছে পৌঁছাতে চাচ্ছি, সেটি হচ্ছে যে দেখুন, পিতামাতা তার নিজের মেয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে নিজের মেয়ের ক্ষতির জন্য নয়, ভালোর জন্য, যেন চলে আসে। তো তাদের দৃষ্টিতে সেটা ভালো ছিল, আদতে সেটা ভালো ছিল কিনা, কারণ হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক, সেখান থেকে মানে কাটিয়ে নিয়ে আসা এটা মোটেও একটা ভালো সিদ্ধান্ত ছিল না। যাই হোক, তারা সেটা করেছে। এখন করার পর চলেও এসেছে, কিন্তু ওই যে ব্ল্যাক ম্যাজিক করেছিল, এই করার পর তার শারীরিক যে সমস্যাগুলো হয়েছে এবং মানসিক সমস্যাগুলো হয়েছে, এটি কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে তার পেছনে, কিন্তু এই বিষয়গুলো থেকে সে পরিপূর্ণভাবে বের হয়ে আসতে পারছে না। এবং আমার ধারণা এই মেয়ে আর
কখনো সুস্থ হবে না, যদি না আল্লাহ তাকে মানে তার বিশেষ অনুগ্রহ দিয়ে তাকে সুস্থ করেন। তাছাড়া কোনো মেডিকেল ট্রিটমেন্ট হোক বা কবিরাজি ট্রিটমেন্ট হোক আর এর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ফলে যে স্থায়ী ক্ষতিগুলো হয়, এই ক্ষতিগুলো থেকে আসলে আর কোনোদিনই মানে তার জীবদ্দশায় রিকভার করা সম্ভব হয় না বললেই চলে। খুব রেয়ার কেস যে এটা রিকভার করা যায়। লিসেনার্স, যদি কেউ ওপেন হার্ট সার্জারি অপারেশন করে, মনে করেন কারো কোনো গুরুতর অসুখ হয়েছে হার্টে, বা হার্টে ব্লক হয়েছে বা বিভিন্ন কোনো বিষয় হয়েছে, তো ওপেন হার্ট সার্জারি করার পর তিনি কি আবার সুস্থ, হয়তো বা সেই রোগ থেকে তিনি নিষ্কৃতি পেয়েছেন, কিন্তু তিনি কি আবার সুস্থ স্বাভাবিকভাবে তার লাইফ লিড করতে পারেন? তাকে সবসময় একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। আবার আগের মতো তিনি সবসময় চলতে ফিরতে পারেন না, বা চলতে ফিরতে পারলেও তাকে অনেক কিছু কন্ট্রোল করে চলতে ফিরতে হয়। তাহলে খেয়াল করুন যে অপারেশন করার আগে ওনার একটা অসুস্থতা ছিল, সেটা নাই, কিন্তু অপারেশন করার পরে ওনার এমন কিছু সমস্যা দেখা দিয়েছে উনি যতদিন জীবিত থাকবেন সেটা ওনাকে কন্ট্রোল করে যেতেই হবে। ঠিক ব্ল্যাক ম্যাজিকটাও তেমন। যদি আপনি ভালোর উদ্দেশ্যও করেন হয়তো সেই সমস্যাটা সলভ হবে, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ফলে যে সমস্যাটা সৃষ্টি হবে সেটা কিন্তু আর কখনোই আপনার জীবদ্দশায় এটা যাবে না। এই জন্য আমরা কিন্তু অনেক সময় মানে এই ব্ল্যাক ম্যাজিকের চিন্তা করি, ব্ল্যাক ম্যাজিক শুধু কবিরাজ দিয়ে করায় তা কিন্তু না, এটা আমাদের একটা ভুল ধারণা। শুধু কবিরাজরা যে ব্ল্যাক ম্যাজিক করবে বিষয়টা এরকম না। অনেক সময় যে হুজুরদের কাছে আমরা যাই, হুজুরে যে তাবিজ লেখে, এই তাবিজগুলোও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিকের পর্যায়ে পড়ে যেতে পারে। সবসময় যে পড়বে তা না, কিন্তু পড়ে যেতে পারে, হয়তো তাদের নিজের অজান্তেই তারা ব্ল্যাক ম্যাজিক করে ফেলছে। আমরা খালি চিন্তা করি ওই শ্মশানের মাটি আনা, হার আনা, এটা সেটা দিয়ে করলেই, কয়লা দিয়ে করলেই ব্ল্যাক ম্যাজিক হয় না। ব্ল্যাক ম্যাজিক তাবিজ দিয়েও করা যায়। ব্ল্যাক ম্যাজিকের শত শত ধরন রয়েছে, এই জন্য সাবধান। আপনি যে হুজুরের কাছে যাচ্ছেন, সেই হুজুর যে তাবিজটা দিচ্ছে সেটাও ব্ল্যাক ম্যাজিক হতে পারে, এটা আপনি নিজেও বুঝতে পারছেন না, এমনকি হুজুর নিজেও বুঝতে নাও পারে, হতে পারে সেই বিষয়ে তিনিও ওয়াকিবহাল নন। এই জন্য বি কেয়ারফুল, আমরা এগুলো থেকে দূরে থাকবো। আমরা যদি বিশ্বাস করি তকদির ভালো এবং মন্দ আল্লাহ তাআলার তরফ থেকেই আসে, তাহলে আমরা আমাদের ভাগ্যে যেটা হয়েছে সেটাকে মেনে নিতে হবে। আর যদি সত্যি কেউ ব্ল্যাক ম্যাজিক করেও থাকে, পরীক্ষা নিরীক্ষা করে যদি সেটা প্রমাণিত হয়, তাহলে শরিয়া সম্মতভাবে রুকিয়া করে এই ব্ল্যাক ম্যাজিক থেকে ওই রুগীকে বের করে আনতে হবে। ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত ব্যক্তিকে শরিয়া সম্মতভাবে চিকিৎসার নাম হচ্ছে রুকিয়া, এই রুকিয়া করতে হবে। যারা শরিয়া সম্মতভাবে রুকিয়া করেন তাদের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া জায়েজ আছে। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনা আমাদের জন্য একটা শিক্ষামূলক ঘটনা ছিল। আপনাদের সকলের কাছে এটি ভালো লেগেছে, এবং যিনি পাঠিয়েছেন রাসেল ভাই, ওনাকেও ধন্যবাদ। ওনার ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন, এবং আশা করছি ওনার কাছ থেকে আমরা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড আরো ঘটনা পাবো, কারণ অনেকে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা শুনতে চান। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি আমাদেরকে দিয়েছেন তার নাম হচ্ছে স্বরূপ আসগর। উনি পাঠিয়েছেন পুরান ঢাকা থেকে, আর এটি ঘটেছিল সিরাজগঞ্জে। আর এই ঘটনাটি ওনাকে দেন সিরাজগঞ্জের একজন রিক্সা চালক। তো ঘটনাটি আসলে যেভাবে তিনি সংগ্রহ করেছেন, সেই সংগ্রহের প্রক্রিয়া বা যে বিষয়টি সেটি বলেছেন। মূলত উনি একটা আত্মীয় বাড়িতে গিয়েছিলেন সিরাজগঞ্জে, ওনার এক আত্মীয়। আর এই ঘটনাটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি নামক একটি গ্রামের। আর যে গ্রামটি ছিল রায়গঞ্জ উপজেলা থেকে, এটি প্রায় 10 থেকে 12 কিলোমিটার ভিতরে। তখন পুরোটাই ছিল মেঠোপথ। তো উনি যখন ঘটনাটি সংগ্রহ করেছিলেন, বা যখন শুনেছিলেন, মূলত সংগ্রহ না, যখন শুনেছিলেন, এখন থেকে প্রায় 10 বা 12 বছর আগে উনি সিরাজগঞ্জে গিয়েছিলেন ওনার চাচাতো বোনের শ্বশুর বাড়িতে। উল্লাপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রায় 8 কিলোমিটার ভেতরে, তার 6 কিলোমিটার রাস্তাই ছিল মাটির। আর ওনার বোনের শ্বশুর বাড়ির কাছে একটাই দোকান ছিল, একদম বাড়ির সামনেই। তো ওনার বোনের শ্বশুর আবার হাজি মানুষ ছিলেন। আশেপাশে যত বিচার সালিশ বা দরবার হতো তিনি বিচারক হিসাবে থাকতেন। তার অনেক সুনাম ছিল একজন সৎ মানুষ হিসাবে। তখন ওনার বয়সও ছিল কম, মাত্র 20 বছর। এখন বয়স বিবেচনায় সে বাড়ির মেহমান হয়ে ওই বাড়ির সামনের দোকান থেকে সিগারেট কেনা কেমন দেখায়। এই জন্য একদিন বিকেল বেলা উল্লাপাড়া বাজারে যান তিনি,
এক প্যাকেট সিগারেট কিনতে ও ফোনে টাকা লোড করতে। বাজার ঘুরে ফিরে দেখতে দেখতে বেশ সময় কেটে যায়। ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে যায়। উনি একাই ছিলেন, মাটির রাস্তা, তাই কোনো রিক্সাই যেতে রাজি হচ্ছিল না। ভাগ্যক্রমে একজনকে তিনি রাজি করান, বেশ বেশি ভাড়ার বিনিময়ে। সেই রিক্সা চালক লোকটি মোটামুটি তাকে গল্পে গল্পে একটি ঘটনা শেয়ার করেছিলেন। আর এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল, এই রিক্সা চালক যে বারেক, সেই বারেক সাহেবের দাদার সুমন্দির সাথে। এবং উনি বলেছিলেন এটা নাকি একদম সত্যি একটি ঘটনা। ওনারও বিশ্বাস হয়েছিল। প্রিয় লিসেনার্স, আপনাদেরও বিশ্বাস হবে কি হবে না, আর বিশ্বাস করা বা না করা সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা সত্য ঘটনা প্রকাশ করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, ঘটনাটির সময়কাল আনুমানিক 100 বছর আগে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ছিল খেদাই। সে খুবই আর্থিকভাবে অসচ্ছল ছিল। উনি বেশি ইনকামের কথা চিন্তা করে অনেক রাত পর্যন্ত ভ্যান চালাতেন। ভ্যান বা এই টাইপের গাড়িগুলো ওই সময় যেগুলো থাকতো আর কি। একদিন রাতে সে তার গাড়ি নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, কোনো ভাড়াই পাচ্ছিলেন না। এদিকে পকেটে টাকা নেই, বাড়িতে তার সন্তান স্ত্রী না খেয়ে আছে। সে যদি কিছু কিনতে না পারে তাহলে খালি হাতে বাড়িতে গিয়ে স্ত্রী এবং সন্তানদের এভাবে ক্ষুধার্ত মুখ দেখতে কোন বাবার ভালো লাগে? এই কারণে উনি অপেক্ষা করতে 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 রাত 1টা বেজে যায়। আর ওই সময় রাত 1টা নিশ্চয়ই বুঝতে পারছেন, রাস্তায় একটা বিড়ালও দেখা যায় না। কিন্তু তারপরও ওনার মন খুবই খারাপ ছিল যে উনি খালি হাতে কিভাবে বাড়িতে যাবেন, এর থেকে রাতটা এখানেই কাটিয়ে দিক, এই চিন্তা করেছিলেন। তো এইভাবে ভাবছেন তিনি, হুট করে কোত্থেকে একজন মৌলানা টাইপের সাদা আলখেল্লা পরা, সাদা বড় বড় দাড়ি, মাথায় সাদা পাগড়ি বাঁধা একজন মানুষ এলেন। লোকটার গা থেকে মিশকো আম্বারের মতো খুশবুস বের হচ্ছিল এবং এমন সুঘ্রাণ বের হচ্ছিল যে চারদিকে সেই ঘ্রাণে মুখরিত হয়ে যাবার মতো অবস্থা। লোকটি এসে তাকে বলে, চলুন। খেদাই জিজ্ঞেস করলেন, কোথায় যাব? লোকটি বলল, নিমগাছি বাজারের পাশেই। খেদাই বলল, চলুন। অদ্ভুত ব্যাপার হলো, লোকটির সাথে সাথে রিক্সাতে উঠে বসেন এবং বসার সাথে সাথে খেদাই লক্ষ্য করেন যে কোনো মানুষ রিক্সাতে বসার সময় বা নিচ থেকে যখন ওঠে তখন কিন্তু রিক্সা হালকা ঝাঁকুনি দেয় এবং গাড়িটা ভার হয়ে যায়। আর খেদাই খেয়াল করলেন লোকটি রিক্সায় বসার সময় একটুও ঝাঁকি লাগলো না এবং রিক্সাটা যতটা ভারী হওয়ার কথা তার ঠিক উল্টোটা হয়েছে। তার রিক্সায় নর্মালি যতটুকু ভারী তার কাছে মনে হয় চালানোর সময়, খুবই হালকা মনে হয়ে গেছে তখন তার কাছে। মনেই হচ্ছে না যে সে রিক্সা চালাচ্ছে এবং ওই মানুষ যেজন বসে আছে সেটিও মনে হচ্ছিল না। তো যাই হোক, সে স্বাভাবিকভাবেই রিক্সা চালাচ্ছিল এবং রিক্সাটা বেশ হালকা মনে হয়, বেশ দ্রুত গতিতেই রিক্সা সে চালাতে পারছিল। নিমগাছি গ্রামে প্রবেশের 30 মিনিট আগে একটি বিশাল পুরনো স্থানীয় একটি মুসলিম কবরস্থান রয়েছে। রিক্সা চালাতে চালাতে সেই কবরস্থানের সামনে যেতেই ওই মরনা টাইপের লোকটি ভারী গলায় বলে উঠল, রিক্সা থামান। আসলে রিক্সা বলছি বারবার, আমাকে রিক্সা লিখে পাঠিয়েছে, কিন্তু আমার মনে হয় এটা রিক্সা ছিল না, একটা ভ্যান জাতীয় কিছু ছিল আর কি। তো যাই হোক, সে বলল, গাড়ি থামান। সেও কোনো চিন্তা না করে সাথে সাথে গাড়ি থামিয়ে ফেলেন। লোকটি কোনো কিছু না বলে হনহন করে কবরস্থানের ভেতর প্রবেশ করেন এবং প্রায় 20 মিনিটের মতো সময় পার হয়ে যায়। খেদাই চিন্তা করলো, লোকটি তো কোনো ভাড়া না দিয়ে ভিতরে ঢুকে গেল, এতক্ষণ হয়ে গেল তো বের হয় না। তো এদিকে ভাড়ার আশাই তো এত রাত্রে তাকে টেনে আনলাম, তো ভিতরে যাই দেখি লোকটি আবার কোনো বিপদে পড়ে নাই, তো একা একা কবরস্থানের মধ্যে ঢুকলো, সমস্যা তো হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। উনি এই চিন্তা করে উনি ভেতরে যান। তো ভেতরে গিয়ে, কবরস্থানটা বেশ বড় ছিল, পায়ে হাঁটা মেঠো পথও ছিল কবরস্থানের ভেতর দিয়ে। ওই সময় তো এরকম পাকা রাস্তাঘাট কবরস্থানের ভেতর দিয়ে তৈরি হয়নি। তো উনি মিনিট 5 হাঁটার পর, রিক্সাটা কিন্তু কবরস্থানের বাইরে রেখে গিয়েছিলেন, রিক্সা তো না গাড়িটি। তো মিনিট 5 হাঁটার পর তিনি কবরস্থানের ভেতরে একটি বড় পুকুর দেখতে পান এবং ওনার মনে হচ্ছিল পুকুরের মধ্যে পানির
ছলাৎ ছলাৎ শব্দ, মানে অনেক সময় আমরা পানিতে যদি হাত মুখ ধুই এরকম শব্দ হয় না, তো ওই রকম শব্দ। তো উনি কিছুটা পথ এগিয়ে যান যে ওখানে শব্দ করে কে, ওখানে হয়তো বা সেই মুরব্বী লোকটি থাকতে পারে। কিন্তু উনি ওখানে যাওয়ার পর যে দৃশ্য দেখেন, এটি দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন ওই যে মৌলানা টাইপের যে লোকটি, উনি পুকুরে উবু হয়ে বসে তার নিজের পেটের নাড়িভুড়ি পেটের ভেতর থেকে বের করে সেগুলো পানি দিয়ে ধুচ্ছেন। এই দৃশ্য দেখে তিনি অনেক ভয় পান এবং মনে মনে আল্লাহর নাম নিতে নিতে দ্রুত কবরস্থান থেকে বের হয়ে ওনার গাড়ির কাছে চলে যান। তিনি গাড়ির কাছে এসে দাঁড়ানোর 20 সেকেন্ডের ভেতর সেই মৌলানা টাইপের লোকটি তার সামনে চলে আসে এবং দাঁড়িয়ে বলে, আপনার উচিত হয়নি বিষয়টি দেখা, আপনার উচিত ছিল এখানে ওয়েট করা, কিন্তু আপনি এগিয়ে গিয়েছেন, বিষয়টি যেহেতু দেখেই ফেলেছেন, সবকিছু দুঃস্বপ্ন ভাবুন এবং ভুলে যান, আর এই বিষয়টি কখনোই কাউকে বলবেন না। আর যদি আপনি এই কথাটি কাউকে না বলেন, আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনার কোনো দারিদ্র থাকবে না। আর এই বলে ওই লোকটি তার ডান হাতটি মুঠ করে তার দিকে এগিয়ে দেন এবং রিক্সা চালক খেদাই সেও হাত বাড়িয়ে নিয়ে উনি যেটা দেন সেটা হাতে নেন এবং ওই মৌলানা সাহেবের লোকটি বলেন, মৌলানা টাইপের লোকটি বলে যে আপনার যে গামছা রয়েছে সেই গামছায় এই পয়সাটি বেঁধে রাখুন, কারণ এখানে একটি পয়সা রয়েছে। তো খেদাই দেখে এটা চকচকে একটি পয়সা, এটা কি স্বর্ণ রূপা না কিসের এটি বোঝা যাচ্ছে না, বা কোন ধাতুর তৈরি এটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ চকচক করছে। তো খেদাই সে তার গামছার এক পাশে খুব ভালো করে গিট দিয়ে রেখে দিল এবং এত টাইট করে গিট দিয়েছিল যে ওই পয়সাটির সাথে গামছার দুই পাশ লেপটে ছিল, মানে বাহির থেকে বোঝা যায় যে ভেতরে একটি পয়সা রয়েছে, চকচক করছে। তো অদ্ভুত ব্যাপার এবং ভয়ঙ্কর ব্যাপার হলো, পয়সাটি ওই গামছায় গিট দেওয়ার সাথে সাথে মৌলানা টাইপের ওই লোকটি সাথে সাথে পানির মতো তরল হয়ে রাস্তার উপর পড়ে যান এবং মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে কবরস্থানের ভেতরে চলে যায়। এই দৃশ্য দেখে খেদাই খুবই ভয় পান, ভয় পেলেও মনকে সান্ত্বনা দিতে থাকে এবং এই বলে সান্ত্বনা দিতে থাকে যে এতে তার উন্নতি হবে, যেহেতু লোকটি পয়সা দিয়ে গেছে। কিন্তু কিভাবে উন্নতি হবে এই বিষয়ে উনি কিছু বলেননি। যাই হোক, নিজের ভয়কে জয় করে গাড়ি নিয়ে রাতের বেলা তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে তার স্ত্রী সন্তানেরা ক্ষুধায় না খেয়ে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, তার স্ত্রী তার ঘরের দরজা খুলে দেয় এবং অভুক্ত অবস্থায় উনিও শুয়ে পড়েন। যাই হোক, পর থেকে মানে এর পরের দিন থেকে সবকিছু স্বাভাবিকই ছিল, মোটামুটি কামাই রোজগার টুকটাক ভালোই হচ্ছিল। কিন্তু এই যে ঘটনাটা মানে তার মধ্যে চেপে রাখার কারণে খুবই মানে অস্থিরতা সে ভুগতে থাকেন। সে নর্মালি আসলে পেটে কথা খুব কম রাখতে পারতেন, মানে গোপন কথা খুব কম রাখতে পারতেন, এই কারণে তার মধ্যে খুব অস্থিরতা দেখা দেয় এবং এই অস্থিরতায় সে এই শীতের দিনেও শুধু শুধু ঘামতো। যখন ঘটনা ঘটেছিল ওই সময় শীতকাল ছিল এবং এই পয়সাটি যখন সে তার কাছে রাখা শুরু করে, গামছাটা বিশেষ করে কোথাও মানে সে রাখতো না, সবসময় নিজের কাছে রাখতো। আর এই গামছাটি যখন সে তার কাছে রাখতো তখন এই শীতের মধ্যেও তার শরীর মানে ওই গ্রীষ্মকালে আমরা যেভাবে ঘামি ওইভাবে ঘামতো এবং বিভিন্ন কারণে মানে ওই দিন থেকেই মূলত ভালো করে খেতে পারতেন না, ঘুমাতে পারতেন না। আর ওই গামছাটা যেহেতু সবসময় কাছে রাখতেন, নিজের মধ্যে প্রচন্ড অস্থিরতা কাজ করত। তো বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে তার শরীর খারাপ হয়ে যাচ্ছিল, এই কারণে কয়েকদিন রিক্সা নিয়েও বাড়ি থেকে বের হচ্ছিলেন না এবং কিছু সময় পর পর এই শীতের মধ্যেও তিনি পুকুরের ঠান্ডা পানিতে গোসল করতেন এবং কাঁধের যে গামছাটা সেটিও ধুয়ে দিতেন এবং রাতের বেলাও ঘুমাতে যাওয়ার সময় বালিশের কাছে গামছাটি কাছে রাখতেন। এখন এভাবে কিছুদিন যাওয়ার পর তার স্ত্রী কিন্তু সন্দেহ করে যে বিষয়টা কি। এক রাতে খুব ভালো করে ধরে তাকে যে কি ব্যাপার, তুমি কাজে যাচ্ছ না, বুঝলাম যে শারীরিক সমস্যা হয়েছে, কিন্তু এই যে তুমি এইভাবে ঘামছো, শীতকালেও ঠান্ডা পানিতে গোসল করতেছো, আবারও ঘামে যাচ্ছ, আবার তুমি যে গামছা, এই গামছার মধ্যে আছেটা কি, আর কেনই বা এটা সবসময় নিজের কাছে রাখো? সে তোর স্ত্রীকে বলে, না তেমন কিছু না, এমনি আর কি, শরীরে বেশি ঘাম দিচ্ছে তো ঘাম মোছার জন্য সবসময় গামছাটা কাছে রাখি। কিন্তু স্ত্রী বলছে, না না এটা তো হতে পারে না, নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে যেটা তুমি আমার কাছ থেকে গোপন করছো, তোমার তো আগে এইভাবে ঘাম বের হতো না, আর শীতকালে কি কারো এইভাবে ঘাম বের হয়? কি লুকাচ্ছ ঠিকঠাক করে বলো।
তার স্ত্রীর সাথে বেশ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে চাপের মুখে তার স্ত্রীকে সবকিছু খুলে বলে দেন এবং গামছাটা তিনি খুলে দেখাতে চান। তার স্ত্রী বলে, দেখি তো গামছার মধ্যে আসলে কি আছে। গামছা খুলে দেখাতে গিয়ে তিনি একটা অদ্ভুত বিষয় আবিষ্কার করেন। গামছার মধ্যে যে পয়সাটা ছিল, ওই গিট দিয়ে খোলার আগেও দেখছিল যে বাহির থেকে মানে চকচক করছে পয়সা, বোঝা যায় আর কি। কিন্তু গিট খোলার সাথে সাথে দেখা গেল যে সেখানে কিচ্ছু নেই, পুরো খালি। অথচ তাকে একটা উজ্জ্বল পয়সা দিয়েছিল সেই মৌলানা টাইপের লোকটি। তার স্ত্রী ভাবলেন সে মিথ্যা কথা বলছে। আবার সে তার স্ত্রীকে বললেন এটা পুরোই সত্যি ঘটনা। সে রাতে আবারও দুজনের ব্যাপক কথা কাটাকাটি হয়। যাই হোক, এরপর যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওই খেদাই যিনি, তার প্রচন্ড জ্বর আসে এবং জ্বর এমন পরিমাণে আসে যার কারণে সে বিভিন্ন ধরনের প্রলাপ বকতে থাকে এবং জ্বরের ফলে সে কিছুই খেতে পারছিল না। মানে যাই মুখে দিত তার তেতো মনে হতো এবং যখনই সে ঘুমাতো, দিনে হোক রাতে হোক, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখত। তো ওই রাতেই বা তার পরবর্তী কোনো রাতে সেই মৌলানা সাহেবকে তিনি স্বপ্নে দেখেন। সেই মৌলানা সাহেব স্বপ্নের মধ্যে বলেন যে আপনাকে তো শুধু একটি কথাই গোপন রাখতে বলেছিলাম, কিন্তু আপনি তো সেই কথাটি গোপন রাখতে পারলেন না। আপনি কথার বরখেলাপ করলেন। আমি তো আপনার ভালোই চেয়েছিলাম, আমি তো আপনার চাইলে ক্ষতি করতে পারতাম। আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? কিন্তু আপনার কারণে আমার ক্ষতি হবে। আপনি কাজটি ঠিক করেননি। এই বলে ওই লোকটি চলে যায়। এরপর দিন সকালে তিনি তার স্ত্রী সন্তানদের কাছে এই স্বপ্নের ঘটনাটি খুলে বলেন। সেদিন দিবাগত রাতে খেদাই চাচার শরীরে মানে প্রচন্ড জ্বর আসে। জ্বর আসলে সাধারণত আমরা কি দেখি, মানে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় বডিতে। কিন্তু ওনার শরীরের তাপমাত্রা এতটা বেড়ে গিয়েছিল যে ওনার কাঁপাকাঁপি করার পরিবর্তে ওনার গরম লাগছিল এবং উনি সেই গরম সহ্য করতে না পেরে ঠান্ডা পানিতে, মানে তো তখন তো শীতকালই ছিল, এটা তো অল্প কিছুদিনের মধ্যে ঘটনাটা ঘটে গেছে আর কি, তো যে বেশি দিন গিয়েছে তা না। তো উনি পুকুরের ঠান্ডা পানিতে দৌড়ে গিয়ে ঝাঁপ দেন। তো ওনার এভাবে ঝাঁপ দেওয়ার দেখে ওনার স্ত্রী এবং তার 15 কি 17 বছর বয়সী একটি ছেলে ছিল, সেও তার পিছনে পিছনে গিয়ে পুকুরে ঝাঁপ দেয় তাকে তোলার জন্য। তারা দুজন মিলে খেদাই চাচাকে পুকুর থেকে উপরে তুলে এনে শুইয়ে দেয়। তারা বুঝতে পারেন যে তিনি আর জীবিত নেই, তিনি মারা গেছেন। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি যেহেতু খুবই প্রচলিত একটি ঘটনা সিরাজগঞ্জের, আমার ধারণা এই ঘটনাটি আপনারা অনেকেই অন্য কোনো না কোনোভাবে শুনে থাকলেও থাকতে পারেন, আমি নিশ্চিত নই। তবে প্রচলিত ঘটনা, দেখা যাচ্ছে যে অনেক মানুষ জানে, তো দেখা গেল ওই এলাকার কেউ ওই ঘটনাটি অন্য কোনো স্টেশনে শেয়ার করতে পারে, এটা হতেই পারে। প্রচলিত ঘটনার বেলায় এই ধরনের বিষয়গুলো আমরা সাধারণত খেয়াল করি, কারণ একই ঘটনা যদি 1000 মানুষ জানে, 1000 মানুষের মধ্যে কেউ না কেউ তো বিভিন্ন রেডিও স্টেশনে বিভিন্ন শো শোনে, সুতরাং সেই ঘটনাটি তারাও সেখানে পাঠাতে পারে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর এই ঘটনা থেকে কিন্তু আমরা একটা জিনিস আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে কেউ কোনো কথা যদি কেউ গোপন রাখতে বলে, এটা কিন্তু একটা আমানত। এটা মানুষ হোক জিন হোক যেটাই হোক, এই আমানতের খেয়ানত করা যাবে না। আর জিনদের বেলায় হলে সেটা তো আরো ভয়ানক ব্যাপার হয়। মানুষের কোনো কথা, গোপন কথা যদি আমরা কাউকে বলে দিই, সেই মানুষ ক্ষিপ্ত হয়ে আমাদেরকে মারতে আসে বা চিরতরে শত্রু হয়ে যায়। কারণ সেই গোপন কথা বলার মাধ্যম দিয়ে সেই মানুষ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে পারে বা তার ক্ষতি হতে পারে। জিনদের বেলাও তো সেটা হতে পারে বা হওয়াটাই স্বাভাবিক। হয়তোবা তাদের ওই ক্ষতির বিষয়টা আমাদের সামনে দৃষ্টিগোচর হয় না, আর যখন তাদের ক্ষতি হয়ে যায় তখন তারাও তো আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। এই কারণে আমরা এই বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করব। প্রিয় লিসেনার্স, আমরা চলে এসেছি আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। আর এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ঢাকা জেলার নবাবগঞ্জ থানার চুরাইন থেকে মোহাম্মদ রনি আহমেদ। প্রিয় লিসেনার্স, নবাবগঞ্জে আমি নিজেও ছিলাম। আমি ঢাকার মূলত দুটো নবাবগঞ্জের সাথে আমি পরিচিত। এক হচ্ছে নবাবগঞ্জ উপজেলা বা থানা যেটা, আর হচ্ছে
আজিমপুরের পাশে যে নবাবগঞ্জ রয়েছে সেটা। মজার বিষয়, আমি দুটো নবাবগঞ্জেই ছিলাম। আমি যখন ওই নবাবগঞ্জ উপজেলায় ছিলাম তখন আমার বোনের হাজবেন্ড নবাবগঞ্জ থানার পুলিশ অফিসার ছিলেন। এই কারণে আমি নবাবগঞ্জ থানা কোয়ার্টারে থেকে প্রায় বছর খানেক বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করেছি। 2013 সাল পর্যন্ত আমি নবাবগঞ্জে ছিলাম এবং কাকতালীয়ভাবে ওই নবাবগঞ্জ থেকে আমি আবার ঢাকার এই আজিমপুরের পাশে যে নবাবগঞ্জ সেখানে চলে আসি এবং এই নবাবগঞ্জে আমি 2020 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ছিলাম। তখন আমার যখন পোস্টিং হয়ে যায় 2020 সালে, তখন আমি সুনামগঞ্জ চলে আসি। তো যাই হোক প্রিয় লিসেনার্স, এখন যে বিষয়টি উনি আমাদেরকে পাঠিয়েছেন, আমরা সেই ঘটনাটি আপনাদেরকে শোনাতে চাই। এই ঘটনাটি মূলত নবাবগঞ্জ থানার পাশের আরেকটি থানা বা পাশের একটি উপজেলা দোহার। আপনারা দোহার নাম অবশ্যই শুনেছেন। তো এটি মূলত দোহারের একটি ঘটনা। আর মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য মানুষ কখনোই প্রস্তুত থাকে না এবং সেটি কল্পনাও করে না। কার জীবনে কখন কি ঘটবে সেটা কেউই বলতে পারবে না। আর যে ঘটনাটি মূলত আমরা পেয়েছি এবং এই রনি আহমেদ ভাইয়ের নানুর কাছ থেকে তিনি শুনেছেন, আর এই ঘটনাটি ঘটেছিল ওনার নানুর বড় ভাইয়ের সাথে। আর বলে রাখা ভালো, ওনার নানু বাড়ি ঢাকা জেলার দোহারে। আর দোহারে একটি স্থানে ঘটনাটি ঘটে, সঙ্গত কারণে কিছু সমস্যার জন্য সেই জায়গাটার নাম উল্লেখ করেননি। আর ওনার নানুর ভাইয়ের নাম হচ্ছে নুরুল মিয়া। আর উনি ছিলেন প্রচন্ড সাহসী, যার কারণে ভয় নামটা আসলে তার সাথে মানানসই হয় না। আর ঘটনাটি যখন ঘটেছিল তখন সাল ছিল 1986 থেকে 88 সালের মধ্যে কোনো একটি সময়। একদিন নুরুল মিয়ার কাছে খবর আসে তার বড় বোন অসুস্থ, আর এই কারণে তাকে দেখার জন্য নুরুল মিয়া তার বাসায় যায়। বোনের বাসাটা ছিল পাশের গ্রামে। তখন তো গাড়ির এমন ব্যবস্থা ছিল না, তাই হেঁটে পাড়ি দিতে হয় পথ। অনেক সময় বোনের সাথে গল্প করেন, বোনও ভাইকে কাছে পেয়ে অনেক কথাবার্তা বলেন। তো নুরুল মিয়া খেয়ালই করেননি যে রাত এত হয়ে গেছে। তা রাতের বেলা খাবার দাবার খেয়ে নুরুল মিয়া চলে আসতে চান, কিন্তু তার বোন খুব রিকোয়েস্ট করে যে রাত্রে যাওয়ার দরকার নেই, কারণ ওই রাত্রে আবার বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে মেঘ ছিল, বিজলি চমকাচ্ছিল, যার কারণে ওনার বোন বলে যে যাওয়ার দরকার নেই। কিন্তু নুরুল মিয়া বলেন যে পরদিন সকালে ওনার জরুরি একটা কাজ আছে। তখন ওনার বোন বলেন তাহলে এখান থেকে সেই কাজে চলে যাও। তখন বলে যে না, কিছু জিনিসপত্র আছে বাসার থেকে নিয়ে তারপরে কাজে যেতে হবে, রাত্রে আমাকে বাসায় যেতেই হবে। তো অনেক বলার পরে যখন তিনি থাকতে রাজি হন না, তখন কি আর করা, ওনার বোন তাকে বিদায় দেন। ওনার হাতে তো টর্চ লাইট ছিল, যার কারণে অন্ধকারে বাড়ি ফেরা তার খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আর বললাম তো যে সেই রাতে কিন্তু আকাশ ছিল কালো মেঘে ঢাকা, বিন্দু বিন্দু বৃষ্টি হচ্ছিল, আর কেমন যেন স্বাভাবিক অবস্থা থেকে আরো বেশি নীরব পরিবেশ চারদিকে ছড়িয়েছিল। সেই রাতে আকাশের রূপ ছিল ঘন অন্ধকার, মাঝে মাঝে মৃদু বাতাসে এই শান্ত পরিবেশ আরো ভয়ানক সৃষ্টি করছিল কোন একটা মানুষের জন্য, যে পরিবেশটা ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো নুরুল মিয়া তার নিজের গ্রাম, নিজের মতো করে গ্রাম্য পথ দিয়ে একা একা হেঁটে হেঁটে যাচ্ছিল। নুরুল মিয়া এই পরিবেশের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছিল, কিন্তু তিনি কল্পনাতেও ভাবেননি তার সামনে কি অপেক্ষা করছিল। অনেক পথ হাঁটার পর নুরুল মিয়া যখন তার বাড়ির কাছাকাছি চলে আসে, মানে হয়তো আর 5-7 মিনিট আছে আর কি পায়ে হাঁটা পথ, একটি জায়গায় চলে আসে, তার নাম হচ্ছে তালতলা। এই জায়গাটাতে আসে আর কি। জায়গাটা সম্পর্কে অনেক বদনাম তিনি গ্রামের মাঝ থেকে মানুষের কাছ থেকে শুনেছেন এবং নিজেও কিছু কিছু বিষয় তিনি দেখেছেন। যেমন ওখান দিয়ে রাতের বেলা যাওয়া আসা করার সময় তিনি দেখেছেন, একবার দেখেন যে একটা নতুন বউ লাল শাড়ি পরা রাস্তার পাশে বসে কান্নাকাটি করছে। তো উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে এটা স্বাভাবিক কিছু না, এই কারণে সে কিন্তু চলে গিয়েছে, মানে হেঁটে চলে গিয়েছে। আবার কখনো দেখেছে যে একজন বৃদ্ধা মহিলা লাঠি নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে তার সামনে দিয়ে যাচ্ছে। তিনিও বুঝতে পেরেছিলেন যে এত রাত্রে নিশ্চয়ই কোনো বৃদ্ধা মহিলা হেঁটে যাওয়ার কথা নয়, এবং তিনি হাঁটছেন, উনি দেখতে পাচ্ছেন যে বৃদ্ধা মহিলা আস্তে আস্তে হাঁটছে, কিন্তু তিনি জোরে হেঁটেও বৃদ্ধা মহিলাকে তিনি ক্রস করে যেতে পারছেন না। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় হচ্ছে এটি স্বাভাবিক কোনো মানুষ নয়। আবার তিনি কখনো হেঁটে আসার সময় ঘোড়া দেখেছেন, বড় আকৃতির ঘোড়া,
আবার কখনো কিছুই দেখেননি, ওদিক দিয়ে হেঁটে আসার সময় ঝোপঝাড়ের মধ্যে থেকে কান্নার আওয়াজ তিনি শুনেছেন। এই সমস্ত বিষয় তিনি যেহেতু এর আগেও ফেস করেছেন, যার কারণে তার সাহসও হয়ে গিয়েছিল মারাত্মক। এসব জিনিস তিনি ভয় পেতেন না বললেই চলে। ওদিকে রাত হয়ে গেছে আনুমানিক 11টারও বেশি। এদিকে হালকা বৃষ্টি হচ্ছিল। নুরুল মিয়া তালতলার ওইখান দিয়ে বাড়ির দিকে যাচ্ছেন। এমন সময় নুরুল মিয়া খেয়াল করেন তাল গাছের সামনে একটা সাদা পাঞ্জাবি পরা একজন মানুষ, বেশ অনেক লম্বা, তিনি দাঁড়িয়ে আছেন। নুরুল মিয়া যখন ওই তাল গাছগুলো পার করে সামনের দিকে যাবে, তার আগে ওই পাঞ্জাবি পরা লোকটি হাঁটা শুরু করলো। নুরুল মিয়া এই সব কিছু সাধারণভাবে নিয়েছিল। একটু সামনে যেতেই সাদা পাঞ্জাবি পরা লোকটি রাস্তায় সমান্তরাল ভাবে, মানে আড়াআড়ি ভাবে শুয়ে পড়ে। লোকটা এতটাই লম্বা ছিল যে সম্পূর্ণ রাস্তা তার শরীর দিয়ে আটকে রাখে। রাস্তার সামনে যেতে হলে তার উপর দিয়ে যেতে হবে, অথবা রাস্তা থেকে নেমে মাঠের মধ্যে দিয়ে ঘুরে তাকে ক্রস করে উপরে আবার উঠতে হবে। কিন্তু নুরুল মিয়া কিন্তু তখনও বুঝে নাই যে তার সাথে আসলে কি হতে চলছে। সে ভাবলো লোকটা হয়তো অসুস্থতায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, তার রাস্তায় পড়ে গেছে। সে সামনে গেল এবং বলল, ভাই আপনার কি কিছু হয়েছে? ও ভাই, আপনার শরীর ঠিক আছে তো? ও ভাই ওঠেন ওঠেন, শুয়ে পড়লেন কেন? এই কথা বলতে বলতে নুরুল মিয়া সেই লোকটির একদম কাছাকাছি চলে যায়। কিন্তু অপর প্রান্ত থেকে, মানে ওই লোকটার কাছ থেকে কিন্তু কোনো জবাব আসে না। কিন্তু হঠাৎ করে ভয়ানক গড়গড় শব্দ ভেসে আসে। এখান থেকে মূলত সেই ভয়ানক ঘটনাটা শুরু। নুরুল মিয়া উনি যে ভাষায় বলেছেন, ভাষাটা এমন যে আমি যখন ওই লোকটার কাছে যাই, সামনে যেতেই লোকটা আমার হাতে থাকা টর্চ লাইটটা, মানে ওই লোকটার কাছে যখন যাই তখন আমার হাতে থাকা টর্চ লাইটটা আপনা আপনি বন্ধ হয়ে যায়, আর তীব্র মাংস পচা গন্ধে চারপাশ ভারী হয়ে ওঠে। একটু আগে কিন্তু এরকম গন্ধ আমি পাচ্ছিলাম না। মৃদু বাতাস, হালকা বৃষ্টি, আর চারিদিকে এমন শুনশান নীরবতা, এটা জানান দিচ্ছে যে আজ আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। মনের ভিতর হৃৎপিণ্ডে এক অজানা ভয় লাগা শুরু হয়েছে তখন। কিন্তু মনে মনে ভাবলাম, ভয় পেলে তো এখানেই মরে যেতে হবে, আমাকে মেরে ফেলবে, তাহলে আমাকে সাহস সঞ্চয় করতে হবে। শরীরের সমস্ত সাহস নিয়ে বলে উঠলাম, আপনি আমার রাস্তা ছাড়ুন, আমাকে যেতে দিন। এই কথা বলার পর যা হলো সেটা আমি কোনোদিনও ভুলবো না। ওই পাঞ্জাবি পরা লোকটি হাসতে হাসতে লম্বা আকৃতির এক পিশাচের ন্যায় শয়তানে পরিণত হলো। দানবীয় পিশাচ আকৃতির অবয়বটি হাসতে হাসতে বিকট কণ্ঠে বলতে লাগলো, আজ তোকে কে বাঁচাবে রে? এর আগে তো অনেকবার বেঁচে গেছিস, কিন্তু আজকে তোকে কে বাঁচাবে? আজকে তো তোকে পেয়ে গেছি রে মৌকা মতো। আজ আমার হাতে তোর জানটা যাবে, তুই মরবি রে, তুই মরবি। এই কথা বলতে বলতে দানব আকৃতির পিশাচটি ভয়ানক হাসি দিয়ে আমার সামনে ধীরে ধীরে গড়গড় শব্দ করতে করতে এগিয়ে আসছিল। ভয়ে আমার চোখ বন্ধ হয়ে আসছিল, আমার হাত পা কাজ করছিল না। বাঁচার জন্য দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হলো। কারণ নিজেকে একই জায়গায় আবিষ্কার করলাম। কারণ আমার পা চলছে না, হাত চলছে না, গলা শুকিয়ে গেছে, আওয়াজ হচ্ছে না, ভয়ে দোয়াও পড়তে পারছি না। শরীর কাঠের ন্যায় শক্ত বস্তুতে পরিণত হয়েছে, মনে হচ্ছে আমি স্ট্যাচু হয়ে গেছি। পিশাচরূপী অবয়বটির কুৎসিত হাসি আমার কলিজা পর্যন্ত পৌঁছিয়ে গেছে। কিছুতেই কমছে না আর থামছেও না তার ভয়ানক হাসি। সে হঠাৎ আবারও ভারী কণ্ঠে বলতে লাগলো, তুই মরবি। তখন মনে হচ্ছিল এই রাতটা হয়তো আমার জীবনের শেষ রাত। আমি কান্নাকাটি শুরু করে দিলাম ভয়ে, আর আমার কান্নার বিপরীতে ছিল পিশাচের কুৎসিত হাসি। নিজের জীবনটা তখন অনেক দামি মনে হচ্ছিল। কাঁপা কাঁপা কণ্ঠে মৃদু সুরে ভীত হয়ে ওই পিশাচকে বললাম, আমাকে ছেড়ে দেন, আমি আপনার কি ক্ষতি করেছি? অবয়বটি কোনো আওয়াজ করে না। হাসতে হাসতে আবারও, আওয়াজ করে না বলতে আমার কথার উত্তরই সে দিল না। সে আবারও হাসতে হাসতে হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরল। মনে হচ্ছিল হৃৎপিণ্ডটির ভিতর থেকে বের হয়ে আসবে আমার। চারিদিকে তুমুল বাতাস মনে হচ্ছিল। আজ প্রকৃতি আমার পক্ষে নেই। পিশাচের ভয়ানক চেহারা, লাল লাল চোখ, কালো অন্ধকার মুখ আর ঠান্ডা হাতের স্পর্শ আমাকে তিলে তিলে ভয়ের অন্ধকার জগতে নিয়ে যাচ্ছিল। পিশাচের শরীর থেকে লালার মতো কিছু একটা পদার্থ বের হয়ে আসছিল।
বড় বড় নখের আঁচড়ে জানটা বের হয়ে যাবে এমন লাগছিল আমার। পিশাচের শক্তির কাছে আমার শক্তি অতি নগণ্য। চারদিক থেকে মনে হচ্ছিল ঝড়ো হওয়া বইতে শুরু করেছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহর নাম নিয়ে বাঁচার আকুতি করেছিলাম। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না, কোনো দোয়াও পড়তে পারছিলাম না ভয়ে, কারণ ওই পরিস্থিতিতে আসলে কোনো কিছুই মনে আসছিল না। তার লালামাখা শরীর থেকে আসা তীব্র গন্ধ এবং তার প্রচন্ড শক্তি যেন আমাকে একদমই মেরে ফেলতে যাচ্ছিল, পিষে মেরে ফেলতে যাচ্ছিল। পিশাচটি আমাকে মাটিতে ফেলে দিয়ে প্রচুর শক্তি দিয়ে আমার গলায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। দম বন্ধ হয়ে মরে যাব এমন সময় মনে হলো আল্লাহ আমার দোয়া শুনেছে। ওই রাস্তা দিয়ে একজন লোক টর্চ লাইট জ্বালিয়ে আসছিল। তার টর্চ লাইটটি সম্ভবত 5 ব্যাটারি বা 7 ব্যাটারি টর্চ লাইট ছিল, এমন কিছু একটা হবে। অনেক আলো ছিল। ওই অবয়বটি গড় গড় আওয়াজ করতে করতে আমাকে ছেড়ে দিল। তখন বুকের উপর ভারী চাপটাও সরে গেল। আমি রাস্তার উপর হাত পা নেতিয়ে শুয়েছিলাম, কারণ আমার কথা বলার বা দাঁড়ানোর বা কোনো নড়াচড়া করার শক্তি ছিল না। শুধু কানে ভেসে আসলো কিছু কথা, যা এমন ছিল, রাগান্বিত কণ্ঠে সেই পিশাচ বলছে, আজকেও তুই বেঁচে গেলি রে, আজকেও বেঁচে গেলি, মারতে পারলাম না তোকে। এই কথা বলে অবয়বটি বাতাসের সঙ্গে মিলে গেল। তারপর আমার কিছু মনে নেই। আর এভাবেই উনি নানুর কাছে বলেছিলেন আর কি। আর ওই যে লোকটা আসছিল, প্রিয় লিসেনার্স, ওই টর্চ লাইট জ্বালিয়ে, ওই লোকটি যাওয়ার সময় নুরুল মিয়াকে রাস্তা অজ্ঞান অবস্থায় পায়। সে আবার নুরুল মিয়াকে চিনত। সেও প্রথমে মনে করেছিল যে এই নুরুল মিয়ার রূপ ধরে কেউ এখানে শুয়ে আছে কিনা। সেও কিন্তু ভয় পেয়েছিল, কিন্তু সে পরবর্তীতে বুঝতে পারে যে না, এটা আসলে নুরুল মিয়াই। পরবর্তীতে সে দ্রুত তাকে উঠিয়ে নুরুল মিয়ার বাসায় নিয়ে আসে। সেই রাত থেকে নুরুল মিয়ার প্রচন্ড জ্বর, যদিও আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান। আর সুস্থ হয়ে যাওয়ার কিছুদিন পর থেকে শুরু হয় নতুন আরো একটি ঘটনা। সে যখন রাতে একা একা বের হতো, তখন সে দেখতে পেত যে কাফন পরিহিত লাশ আকাশে ভাসছে, তার চারদিক দিয়ে ভেসে আসছে। আবার এমন মনে হয় যে রাস্তার উপর একটা খাটিয়া রাখা আছে, সেই খাটিয়ার উপর একটি লাশ শুয়ে আছে। এরকম ভয়ানক দৃশ্য তিনি দেখতে পেতেন। আবার কিছুক্ষণ পর সেটি একাই হাওয়ায় মিলিয়ে যেত। স্বপ্নের মধ্যেও সেই ভয়াল কাফন পরিহিত লাশ তার সামনে আসতো। যাই হোক, নানা কবিরাজের মাধ্যমে, নানা রিচুয়ালের মাধ্যমে, অনেক কষ্টে তিনি এই অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে মুক্তি পান। তিনি কিভাবে এই অবস্থা থেকে বের হয়ে এসেছিলেন, রনি আহমেদ ভাই তিনি আমাদেরকে পরবর্তীতে লিখবেন বলে জানিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ রনি আহমেদ ভাই, আপনার পাঠানো চমৎকার একটি ঘটনা আমরা পড়লাম। সত্যি অনেক ভয়ানক একটি ঘটনা। যদিও এই ঘটনার বেশ কিছু বিষয় অনেক অন্যান্য ঘটনার সাথে সিমিলারিটিস রয়েছে। কারণ হলো যে ভয়ের ঘটনা কিন্তু আসলে একটার সাথে একটা মিল হয়, এটাই স্বাভাবিক। সম্পূর্ণ ইউনিক ঘটনা পাওয়া খুব কঠিন। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে ভৌতিক ঘটনাগুলো হয়, সেটি অধিকাংশ ক্ষেত্রেই একটার সাথে আরেকটা মিল পাওয়া যায়। আমরা এই টাইপের ঘটনা যদিও এর আগে বলেছি, কিন্তু খুঁজলে এরকম আরো ঘটনা আমরা পাবো, এরকম ভয়ানক ঘটনা। আমরা সত্যি এরকম ভয়ানক ঘটনা চাই, আর সত্য ঘটনা চাই। থাক সিমিলারিটিস থাক, কিন্তু আমরা সত্য ঘটনা চাই। আমরা বইয়ের কোনো সাহিত্য বা সাহিত্য মর্যাদার কোনো বই থেকে কপি করে আমাদেরকে সত্য বলে ঘটনা শোনাবে, আর আমরা সেটা শুনে রোমাঞ্চিত হব, শিহরিত হব। এই ধরনের শিহরণ আমি আসলে জাগাতে পারবো না প্রিয় লিসেনার্স। আপনারা সত্য ঘটনা পাঠাবেন, আমি সত্য ঘটনা শেয়ার করব। সেটা কমন হতেও পারে, আনকমনও হতে পারে। কখনোই বলবো না যে এটা খুবই ইউনিক ঘটনা, এটা কখনো আপনারা আগে কখনো শোনেননি। হতে পারে আপনারা আগে এই ধরনের ঘটনা শুনেছেন। এই জন্য দ্বিধা করবেন না, সত্য ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়ে দিন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।